রহমানির রহিম। আজকে আমরা আপনাদের সাথে ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ এই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমরা আশা করি মোট 7টি সেশন আমাদের হবে, এই মাসে 3টি, আগামী মাসে 4টি, মোট 7টি সেশনের মধ্যে আমরা এই বিষয়টিকে আশা করি আমরা প্রস্তুত করব। তো আমি শুরুতে 2-4টি কথা বলে আমার মূল বিষয়ের দিকে যাওয়ার আগে এবং আমার পরিচয়টা একটু আপনাদেরকে জানাই। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, এক্স এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর জেনারেল ছিলাম ট্রেনিং একাডেমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। আর বর্তমানে আমি বিভিন্ন একাডেমিতে আহ, এই ব্যাংকিং এর উপরে সেশন পরিচালনা করে থাকি। বেশ কিছু ব্যাংকে আমার নিয়মিত সেশন পরিচালনা হয়, এর মধ্যে পূবালী ব্যাংকে যারা আছেন তাদের দেখে থাকবেন, যমুনা ব্যাংকে আছি, আপনার শাহজালাল ইসলামী ব্যাংকে, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক, এইরকম বেশ কিছু ব্যাংকের সাথে। আর এছাড়া এবিসিএল আইটির সাথে আমি জড়িত আছি, ওনাদেরও বেশ কিছু সেশন আমি পরিচালনা করেছি বিগত দিনে। আগামী দিনগুলোতে আশা করি যে আরো কিছু সেশন নেওয়া হবে। আর এর মধ্যে এই বছর ওনারা একটু আমাকে এই আহ, উম, এই আপনার ট্রেড ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জের উপরে সেশন দিয়েছেন আমাদের ব্যাংকিং ডিপ্লোমার জন্য। তা আপনারা এখানে যারা আছেন অনেকের মধ্যেই, বিশেষ করে মিজান আমাকে একটু বলতেছিলেন যে স্যার অনেকে ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে একটু ইতে আছে, একটা সময় তো এটা বাধ্যতামূলক করেছিল, এখন হয়তো বাধ্যতামূলক থাকবে কিনা। আমি বললাম যে দেখেন, বিষয়টা হলো এমন যে আমরা পড়াশোনা করি, এটা সব সময় কম্পালসারির কারণে আমরা করি, বিষয়টা এমনটা নয়। ব্যাংকিং পেশাটা এমন একটা পেশা, আপনারা জানেন যে এটা অত্যন্ত নলেজ বেসড এবং এটা টেকনিক্যাল পেশা। এখানে যে কোনো কাজ করতে হলে আমাদেরকে যদি আমরা জেনে শুনে না করি, তাহলে আমরা যে কোনো সময় বিপদে পড়ার সমূহ সম্ভাবনা থাকে। আর বিশেষ করে আপনার এই যে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ট্রেড ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জ ইজ এ ভেরি সেন্সিটিভ একটা একটা আপনার ডিপার্টমেন্ট ব্যাংকিং এর মধ্যে। এখানে মেইনলি আপনারা জানেন যে ইম্পোর্ট এক্সপোর্ট রেমিটেন্স এগুলো এগুলো মানে চোখের আড়ালে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। সো আমি যদি বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে না জানি, তাহলে আমার দ্বারা যদি কোনো রকমের একটা দুর্ঘটনা ঘটে, তাহলে তার দায়ভার কিন্তু আমাকে বহন করতে হবে। বিগত দিনে আমার 36 বছরের ব্যাংকিং জীবনে আমার বেশিরভাগ সময়ই আমার ইনভেস্টমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জের মধ্যেই কেটেছে। যে কারণে আমার দেখার সুযোগ হয়েছে আমাদের অনেক সহকর্মী, আমাদের সিনিয়র জুনিয়র অনেকেই মানে তাদের কেরিয়ারে খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিছুটা অজ্ঞতার কারণে, কিছুটা না জানার কারণে, বা কিছুটা দুর্ভাগ্যবশত অনেকে হয়েছে, বা কিছুটা ইন্টেনশনালি। এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা প্রথমত হলো যে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করলে এটা পার্সোনালি আমার আমার বেনিফিট। আমি পাশ করলে আমার নলেজ গ্যাদার হবে, একটা জিনিস। 2 নম্বর হলো তাতে করে আমার কাজ করতে সুবিধা হবে। আমরা যদি ডিপ্লোমা পাশ করি, ডিপ্লোমার জন্য একটা নাম্বার প্রত্যেকটা ব্যাংকে আপনারা জানেন আমাদের এসসিআর এর মধ্যে একটা নাম্বার যোগ হয়। যে নাম্বারটা একবার যদি আপনি এই সেকেন্ড পার্ট আপনি পাস করে যান, কোনো কোনো ব্যাংকে 3 নাম্বার, কোনো জায়গায় 5 নাম্বার এসএর যোগ হয়, আজীবন আপনি নাম্বারটা পেয়ে যাবেন, এবং এতে করে আপনার কম্পিটিটর যারা থাকবে তাদের থেকে আপনি সবসময় আগায় থাকবেন। এটা হলো একটা বড় সুবিধা। তাহলে একদিকে হলো আমি নলেজ গ্যাদার করতে পারলাম এই পরীক্ষার মাধ্যমে, 2 নম্বর হলো যে আমি এসসিআর এ, 3 নম্বর হলো ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিটও আছে। বর্তমানে বিভিন্ন ব্যাংকগুলো এই ডিপ্লোমা গুলো পাশ করলে, আমি যতদূর জানি যে পার্ট 2 পাশ করলে অনেক ব্যাংকই 25, 30, ইভেন 50,000 টাকা পর্যন্ত পে করে। সো আমি মনে করি এটা তো খারাপ না, আমাদের জন্য একটা রিকগনিশন তো হচ্ছে। তো এই আমরা আশা করি এখানে যারা আছি আমরা এই পরীক্ষা আমাদের জন্য প্রমোশনের জন্য কম্পালসারি থাকুক আর নাই থাকুক, আমরা জানার জন্য এই কোর্সগুলো আমাদের করা দরকার। আপনারা জানেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুরুটাই করেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়া, যে তোমরা পড়ো, তোমরা জানো। এবং অন্য জায়গায় বলছে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? নো, কখনোই দুজন সমান হয় না। সো
আমরা সবসময় চেষ্টা করবো যাই কিছু করি আমরা জেনে বুঝে, আমরা জেনে বুঝে করবো। এবং অন্যদিকে হলো আপনি যদি এই বিষয় সম্পর্কে জানেন, আশা করা যায় আপনি এখন যদি জেনারেল ব্যাংকিং অথবা ইনভেস্টমেন্টে কাজ করেন, ভবিষ্যতে আপনাকে ফরেন এক্সচেঞ্জে কাজ করার সুযোগ দিবে। এবং আপনি যদি একজন কমপ্লিট ব্যাংকার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকিং এর 3টা অঙ্গন সম্পর্কে জানতে হবে। জিবির উপরে যেমন আপনাকে জানতে হবে, ইনভেস্টমেন্টে বা ক্রেডিটের উপরে জানতে হবে, একই সাথে আপনাকে ফরেন এক্সচেঞ্জের উপর আপনাকে জানতে হবে। এই 3টা জিনিস যারা জানে তারাই একজন প্রকৃত বা ভালো ব্যাংকার হয়, এবং এরাই ব্যাংকের শীর্ষ পর্যায়ের দিকে উঠে। তো যাই হোক, আমি কথা লম্বা না করে আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাই। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ট্রেড ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জ, এর উপরে টোটাল আমাদের 7টা মডিউল আছে। আমাদের নতুন যে সিলেবাস, এই সিলেবাসের ভিতরে মোট 7টা মডিউলে এটাকে ভাগ করছে টোটাল কোর্সটাকে। এই 7টা মডিউলের ভিতরে আছে হলো, মডিউল এ তে আছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ওভারভিউ, যে বিষয়টা নিয়ে আজকে আমরা মূল কথা বলবো। মডিউল বি তে আছে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড, এটা নিয়ে আমরা আগামী সপ্তাহে কথা বলবো। মডিউল সি তে আছে ডকুমেন্ট ইন ট্রেড সার্ভিস, মডিউল ডি তে আছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, মডিউল ই তে আছে ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, মডিউল এফ এ আছে ফরেন রেমিটেন্স, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রেট, এবং মডিউল জি তে আছে ম্যাল প্র্যাকটিস ইন ট্রেড ফাইন্যান্স। এই হলো মোট 7টা মূল বিষয় আমরা আলোচনা করব। আমি আশা করি আমার আলোচনা 6টা লেকচারের ভিতরে আমার টোটাল আলোচনাটা আমরা করবো, এবং 7 নম্বর যে লেকচারটা হবে আমাদের, সেই লেকচারের দিন আমরা সম্ভাব্য যে প্রশ্নগুলো আমাদের এই 99তম পরীক্ষার মধ্যে, ডিপ্লোমা পরীক্ষাতে কি কি প্রশ্ন থাকতে পারে সম্ভাব্য আমার দৃষ্টিতে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেদিন থাকবে একেবারেই একটা উন্মুক্ত আলোচনা এবং সাজেশন। সেদিন কোনো এই একাডেমিক কোনো আলোচনা হবে না। আমরা একাডেমিক আলোচনাগুলো 6টা লেকচারের মধ্যে আশা করি আমি শেষ করব। এবং আমি এটাও বলে রাখি যে আমরা আসলে এত বিশাল বড় একটা সাবজেক্ট, এটা 6টা লেকচারের মাধ্যমে শেষ করা রিয়েলি ডিফিকাল্ট। এটা পুরোপূর্ণভাবে আমরা আলোচনা করতে পারবো না, সম্ভব না। কারণ এক একটা লেকচারের জন্য সময় পাওয়া যাবে 1 ঘন্টা করে, তো 6 ঘন্টা লেকচার একটা কোর্স টোটাল শেষ হয় না। বাট তারপর আমি চেষ্টা করব, এখানে আপনারা যেহেতু প্রত্যেকেই অভিজ্ঞ ব্যাংকার, আপনারা কম বেশি আপনাদের আইডিয়া আছে, আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের সিলেবাসটাকে আমরা কভার করার চেষ্টা করব, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা মেইনলি কথা বলবো, যাতে করে আপনারা পরীক্ষাতে অন্তত সকলেই পাস করতে পারেন। আমার বিশ্বাস যারা এই এই কোর্সটা বা এই ক্লাসগুলি, এই 7টা ক্লাস করবেন, আমার ধারণা বিগত দিনে আমার ইসলামী ব্যাংকেও একটা ইসলামী ব্যাংকিং ডিপ্লোমা কোর্স আমরা করাই, সেখানেও পরীক্ষা হয়। আমি দেখেছি যে যারা কোর্সগুলি করেছে তারা মোস্টলি তারা পাস করে যায় এবং ভালোই করে। তো আমিও আশা করি এখানে যারা আছেন তারা আহ, ভালো করবেন, এটা আমার বিশ্বাস, যদি আপনারা সহযোগিতা করেন। মিজান, আপনি কি শুনতে পাচ্ছেন? মিজান কি লাইনে আছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, আমি লাইনে আছি। আমাদের এই আজকে এখন পর্যন্ত মোট কতজন কানেক্ট হয়েছে, আপনি কি একটু সংখ্যাটা আমাকে একটু ধারণা দিতে পারেন? এখন স্যার ওই যে অ্যারাউন্ড 15 জনের মতন। হ্যাঁ, অ্যারাউন্ড 15 জনের মতন। 15 জন। জি স্যার, অনেকেই কানেক্টেড হতে পারেনি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এখানে ইয়ে করেছেন কতজন, মানে পার্টিসিপেন্ট কতজন থাকার কথা? এখানে আমাদের এই সাবজেক্টে 20 জনের মতো থাকার কথা। 20 জন। জি জি। আচ্ছা, 20 জনের মধ্যে 15 জন হয়েছে, আরো 5 জন তাহলে বাকি আছে। টোটালি আমরা আগাগোড়া এই 20 জনকে নিয়েই আমরা 7টা সেশন করবো, এই তো? জি জি জি। আচ্ছা, যাই হোক, অসুবিধে নেই। 20 জন আমরা সরাসরি সামনে সামনে পাইলে আরো ভালো হতো। তো যাই হোক, আমরা আমরা অনলাইনেও কোনো অসুবিধা হবে না। 20 জন যেহেতু আছেন, সুতরাং আপনারা সহজেই, আমি বিশ্বাস করি, কোনো বিষয় নিয়ে আপনারা সহজে যাতে কথা বলতে পারেন এই সুযোগটুকু আমাদের থাকবে। তা আমরা তাহলে মূল বিষয়ের দিকে যাই। আমি ধারণা দিলাম যে 7টা মডিউল কোন কোন বিষয়গুলো এর মধ্যে আছে। আজকে আমরা আলোচনা করব মডিউল এ নিয়ে, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ওভারভিউ নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে আজকে যে বিষয়গুলো এর ভিতরে যা যা থাকবে আমরা মূল আলোচনা করব, তার মধ্যে হলো কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ট্রেড, তারপর হলো রেকর্ডিং অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন কম্পোনেন্টস, দ্যাট ইজ ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট, কারেন্সি কনভার্টিবিলিটি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং, এবং ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড সার্ভিস। এই বিষয়গুলো আজকে আমরা একটু কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যদি একটু শুরুর দিকে আসি, যে এই ট্রেড নিয়ে যদি আমরা কথা বলি, এই ট্রেড কি জিনিস, বাণিজ্য আমরা সকলেই জানি। সকলেই আমরা জানি যে বাণিজ্য কি। বাণিজ্য আমাদের প্রাত্যহিক জীবনে সকলেই এর সাথে কম বেশি আমরা জড়িত আছি। মূলত ট্রেড বলতে যা মিন করে, যে এটা হলো যে এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস বিটুইন পার্টিস,
অফ মিউচুয়াল বেনিফিট পারপাস, পারস্পরিক স্বার্থ বা সুবিধার জন্য যখন আমরা দুই পক্ষ বা একাধিক পক্ষের মধ্যে আমরা মালামাল বা সেবা সমূহ যখন আমরা বিনিময় করি, এই বিনিময় প্রথাটার নাম হলো ট্রেড। এই বিনিময়ের মধ্যে বর্তমানে একটার দিকে থাকে যে আপনার গুডস এন্ড সার্ভিস, অন্যদিকে থাকে হলো মানি বা কারেন্সি। হ্যাঁ, এই টাকা বা পয়সা বা যে কোনো মুদ্রার বিনিময়ে আমরা পণ্য হয় সেল করি অথবা বাই করি। সেল এবং বাই এই মিলিয়ে হয় হলো ট্রেড। এই ট্রেড দুই রকমই হতে পারে। ট্রেড লোকাল ট্রেড হয়, ইন্টারন্যাশনাল ট্রেড হয়। যখন দেশের ভিতরে এই ট্রেডটা হয়, কেনা বেচা হয়, এইটাকে আমরা বলি লোকাল ট্রেড। আর যখন দুইটি দেশের ভিতরে পণ্যের মানে ক্রয় বিক্রয় হয়, আদান প্রদান হয়, সেটাকে বলি আমরা ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা মূলত এই সাবজেক্টের ভিতর ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে আমরা কথা বলবো। আমাদের লোকাল ট্রেড এখানে নাই বললেই চলে, আমরা মূলত হলো ইন্টারন্যাশনাল ট্রেডের দিকে যাব। তাহলে আমরা এখন ইন্টারন্যাশনাল ট্রেড বললাম যে দুইটি দেশের ভিতরে যখন কোনো ট্রেড হয় এটাকে বলি যে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে আমরা যদি মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা আন্তর্জাতিক ট্রেড করব, কেন, হোয়াই ইন্টারন্যাশনাল ট্রেড, বা এরকম প্রশ্ন কিন্তু আসে। আমি সাথে সাথে এটাও বলে রাখি, প্রশ্ন থাকে এরকম যে হোয়াই ইন্টারন্যাশনাল ট্রেড অর হোয়াই ইন্টারন্যাশনাল ট্রেড অকার্স, কেন ইন্টারন্যাশনাল ট্রেড হয়। তো ইন্টারন্যাশনাল ট্রেড হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণগুলো, সেটা হলো যে আপনারা জানেন যে কোনো একটি দেশ পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ না বললেই চলে। হ্যাঁ, কোনো কোনো দেশ আছে যে অনেক কিছু হয়তো তারা করে, কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। পৃথিবীতে কোনো দেশই স্বয়ং সম্পূর্ণ না। তো যে কারণে এখন তার যে অপূর্ণতা আছে, সেই অপূর্ণতা পূরণ করার জন্য তাকে অন্য দেশের উপরে নির্ভর করতে হয়, অন্য দেশ থেকে তাকে পণ্য আমদানি করতে হয়। আবার তার দেশের মধ্যে ব্যাপকভাবে যে জিনিস বা অনেক তার প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসগুলো উৎপাদন হয়, সেই জিনিসগুলো সে অন্যদিকে এক্সপোর্ট করে। কথার কথা, সে ধরেন বাংলাদেশে সে আমাদের একসময় প্রচুর পরিমাণে চা হতো, এখনো হয়, চা হয়, চামড়া হয়, বা পাট হতো প্রচুর পরিমাণে। এগুলো আমাদের টোটালি ডোমেস্টিক্যালি আমার সবকিছু লাগতো না। আমার ডোমেস্টিক যে কনজাম্পশন তার থেকে অনেক বেশি পরিমাণে এগুলো উৎপাদন হয়। বাধ্য হয়ে আমার যে সারপ্লাস যেটা আছে সেটা আমরা বাইরে পাঠাই দিই। একইভাবে অন্যান্য দেশেরও ঠিক সেম কাজটাই তারা করে। বহু দেশের মধ্যে মনে করেন যে আমরা ভারত থেকে চাল আনি বা পেঁয়াজ আনি, এগুলো তাদের দেশে পর্যাপ্ত পরিমাণে হয়, তাদের এগুলো তারা পাঠায় দেয় বিভিন্ন দেশে। এই যে পারস্পরিক যে প্রয়োজন, এই প্রয়োজন মিট করার জন্যই এই ইন্টারন্যাশনাল ট্রেডটা হয়ে থাকে। হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্য হয়। আমরা যদি বলি যে কোন কোন কারণে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইন্টারন্যাশনাল ট্রেড, কোন কোন কারণে বা কি কি ফ্যাক্টর আছে যে যেই জন্য আপনার ইন্টারন্যাশনাল ট্রেড হয়, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর মধ্যে আছে হলো যে আপনার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। সে ধরেন আপনি জাপান, চায়না, এরা যে পরিমাণে টেকনোলজির দিক থেকে তারা অ্যাডভান্স, তারা অনেক মেশিনারিজ তৈরি করে, সেটা বাংলাদেশে বা আমাদের মতো এরকম থার্ড ওয়ার্ল্ডের দেশগুলো বা অনুন্নত দেশগুলোর মধ্যে এগুলো নাই। বাধ্য হয়ে আমরা বহু কিছুই, যে একটা গাড়ি কিনতে হবে, একটা মেশিন কিনতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা এদের উপর আমাদের নির্ভর করতে হয়। তাইলে এই যে টেকনোলজিক্যাল বা তারপরে ন্যাচারাল রিসোর্সের অ্যাভেলেবিলিটি, আমি বললাম যে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাট হতো এক সময়, আমাদের এখানে চামড়া হয়, আমাদের এখানে চা হয়, এগুলো আমাদের প্রকৃতির কারণে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে এগুলো হয়। তো বাধ্য হয়ে তাহলে আবার আরেকটা দেশের মধ্যে মনে করেন যে বাংলাদেশে যে যে মানের চা হয় এটা পৃথিবীর অনেক দেশের মধ্যেই হয় না। বাংলাদেশে যে কোয়ালিটির চামড়া হয় এটা অন্য দেশে হয় না। বাংলাদেশে যে পরিমাণে পাট হতো এগুলো হয় না। বাংলাদেশে যে পরিমাণে ইলিশ মাছ উৎপন্ন হয় এটা অন্য দেশে হয় না। তাহলে এই যে প্রকৃতিগত একটা অ্যাডভান্টেজ, তারপর আছে ভৌগোলিক বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ আছে অনেক দেশের। মানে ভৌগোলিক কারণে তাদের অনেক খনিজ সম্পদ আছে, তারপরে কৃষিজাত শিল্পজাত আছে, এগুলো তারা অন্য দেশে সহজে পাঠাইতে পারে। আবার যে দেশের মধ্যে নাই সে দেশ বাধ্য এগুলো আনে। সো দিজ আর দ্য ফ্যাক্টর যেগুলোর কারণে আপনার আন্তর্জাতিক ট্রেড ইনফ্লুয়েন্স হয়। এছাড়া আমরা যদি এরপরে আমরা যদি বলি যে ট্রেড, এই যে ট্রেড গুলি হয়, এই ট্রেড কতগুলো থিওরি মেনে এই ট্রেড গুলি হয়। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু থিওরি নিয়ে আমরা কথা বলবো একটু। এর মধ্যে একটা থিওরির নাম হলো অ্যাবসুলুট অ্যাডভান্টেজ থিওরি। আন্তর্জাতিক বাণিজ্য হওয়ার পেছনে এই অ্যাডাম স্মিথ 1776 সালে তিনি একটা থিওরি ডেভেলপ করেন, যে থিওরিটার নাম ছিল অ্যাবসুলিউট অ্যাডভান্টেজ থিওরি। এই থিওরির মূল কথা ছিল যে কোনো একটা দেশ যখন কোনো একটা পণ্য উৎপাদনে সে বিশেষায়িত হয়, সে যখন এর উপরে তার দক্ষতা আসে, সে আমরা আবারও যদি বলি যে জাপান গাড়ি,
জাপানের গাড়ি সারা পৃথিবীতে মনে করেন যে চাহিদা আছে, কারণ জাপান গাড়ি তৈরিতে তারা খুবই স্পেশালাইজ, তারা ভালো মানের, ভালো কোয়ালিটির, এবং তারা কম্পারেটিভলি কম পয়সায় দিতে পারে। বর্তমানে যেমন চায়নাও এই মার্কেটে ঢুকে যাচ্ছে। ইউরোপের বহু দেশ ভালো ভালো মানের গাড়ি তৈরি করে, কিন্তু তুলনামূলকভাবে জাপানের গাড়ির চাহিদার পিছনে কারণ হলো যে তারা এটাকে যতটা ভালো এবং কম্পিটিটিভ প্রাইসে তারা করতে পারে। সো এই অ্যাডাম স্মিথ সাহেব তিনি 1776 সালে তিনি বলেছিলেন যে কোনো একটা দেশ যখন কোনো একটা বিষয়ের উপরে সে স্পেশালাইজেশন এবং দক্ষতা অর্জন করে, সেই দেশ সেই পণ্যটা যদি রপ্তানি করে তাহলে তার দেশের জন্য সুবিধাজনক হবে। হ্যাঁ, তো এটা ছিল তার মূল বক্তব্য, যে যে দেশ যখন কোনো একটা বিষয়ের উপরে, যে অ্যাডাম স্মিথ, হ্যাঁ, ট্রেড বিটুইন কান্ট্রি শুড বি রেগুলেটেড অর রেস্ট্রিক্টেড বাই গভর্নমেন্ট পলিসি অর ইন্টারভেনশন। এবং তিনিও বলেছেন যে এই বাণিজ্যের ক্ষেত্রে কোনো ওই দেশের সরকার যাতে তার উপরে কোনো হস্তক্ষেপ না করে, অর্থাৎ তার দেশে যা অ্যাভেলেবেল আছে, তারা যে দক্ষতা, এটা যাতে সে সহজে উইদাউট এনি ইন্টারভেনশন সে অন্য দেশে পাঠাইতে পারে। এবং তিনি আরো বলেছেন যে হি স্টেটেড দ্যাট ট্রেড শুড ফ্লো ন্যাচারালি অ্যাকর্ডিং টু মার্কেট ফোর্স, যে স্বাভাবিকভাবে আমাদের দেশের ভিতরে যেমন আমরা দেখি উইদাউট এনি ব্যারিয়ার ট্রেড হয়, যেখানে আহ, আপনার দাম কম থাকে সেখানে মানুষ কিনতে যায়, যেখানে দাম বেশি থাকে সেখানে মানুষ বিক্রি করতে যায়। এই যে মার্কেট ফোর্স, সে অনুযায়ী এই জিনিসগুলো হয়। আন্তর্জাতিক পর্যায়েও যদি এইটা করা যায় তাহলে এই বাণিজ্য স্মুথলি অনুষ্ঠিত হবে। তাহলে তিনি বললেন যে তিনি একটা হাইপোথিসিস দেখাইছে যে ইফ কান্ট্রি এ কুড প্রডিউস এ গুড চিপার অর ফাস্টার অর বোথ, অর্থাৎ বললে একটা দেশ যদি খুব দ্রুত একটা পণ্য তৈরি করতে পারে অথবা খুব সস্তায় তৈরি করতে পারে আরেকটা দেশের তুলনায়, তাহলে প্রথম দেশটা দ্বিতীয় দেশটার মধ্যে পণ্য রপ্তানি করবে এবং দ্বিতীয় দেশটি প্রথম দেশের কাছ থেকে মাল কিনে নিবে। একইভাবে তিনি বলছেন সিমিলারলি যদি আবার বি দেশটা, যে দেশের মধ্যে এ দেশের একটা পণ্য মনে করেন, সে ধরুন আমার দেশের ভিতর আমরা আবারও যদি উদাহরণে যাই, আমরা চা পাঠাইলাম, চায়ের দিক থেকে আমরা স্পেশালাইজড, আমরা দ্রুত চা, ভালো মানের চা সস্তায় করতে পারি। আবার আমরা মনে করেন ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়, ওখানে তারা সস্তায় দিতে পারে, ভারত থেকে আমরা পেঁয়াজ আনি। এই এই এরকম ভাবে সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো কোনো একটা পণ্যের উপরে যখন তারা দক্ষতা অর্জন করে এবং সস্তায় করতে পারে, সেই দেশটা সেই দেশ সেই পণ্য সে পাঠাবে। এটাকে বলা হয়েছে, তিনি বলছেন যে দিস ইজ হলো অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, অর্থাৎ কোন একটা দেশ যখন কোন একটা পণ্যের উপরে সে আধিপত্য বিস্তার করে সেই পণ্যটাই সে অন্য দেশে রপ্তানি করবে। এটার তিনি নাম দিয়েছিলেন অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি। তো এই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরির ভিতরে কিছু কিছু সমস্যা ফিল করেছেন, সেটা হলো ডেভিড রিকার্ডো। তিনি 1817 সালে তিনি অ্যাডাম স্মিথের ওই থিওরির বিপক্ষে বললেন যে এমন হতে পারে যে কোনো একটা দেশ অনেকগুলো পণ্যের উপরে তিনি স্পেশালাইজড, হ্যাঁ, 4-5টা পণ্যের উপরে তিনি স্পেশালাইজড, তো তাইলে কি তিনি সব পণ্য ওই দেশ থেকে অন্য দেশে পাঠাবেন? বলে না, এটা হওয়া উচিত না। তিনি বললেন, তিনি দুইটা পণ্যকে সামনে রেখে বললেন যে একটা একটা দেশ যদি দুইটা পণ্য ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠত্ব মানে অর্জন করেন, তাহলে তার উচিত হবে দুইটার মধ্যে সবচেয়ে বেশি যেটার উপরে তার শ্রেষ্ঠত্ব আছে, যে তাহলে ওইটাই যদি সে অন্য দেশে পাঠায় এবং অন্য দেশ বাকি পণ্যটা যদি করে এবং তিনি যদি ওই করে, তাহলে দুইটা দেশ লাভবান হবে। নাহলে একটা দেশ সব মানে এক্সপোর্ট করবে আর একটা দেশ শুধু ইম্পোর্ট করবে, এটা হওয়া ঠিক হবে না। এতে করে একটা দেশ বেশি লাভবান হবে আর একটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তিনি যে থিওরিটা দিলেন এটাকে বললেন কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ তুলনামূলকভাবে কোনো একটা দেশ 5টা পণ্যই করতে পারে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো যেটা পারে একটা বা দুইটা তিনি করবেন। অন্য দেশ অপেক্ষাকৃত তার চেয়ে খারাপ, কিন্তু তিনি ওই পণ্যটা ওর দেশের ভিতরে ভালো পারেন, তিনি ওটা করে ওটা অন্য দেশে তিনি পাঠাবেন, তাহলে দুইটা দেশই লাভবান হতে পারবেন। এটাকে তিনি বলছেন কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি। তো সো আমরা এই ট্রেড থিওরির ভিতরে আরো কিছু থিওরি আছে, বাট মোস্টলি এই দুইটা থিওরি নিয়েই আলোচনা হয়, বা আমাদের পরীক্ষাতে যদি আসে এই দুইটা থিওরির কথা আমরা উল্লেখ করতে পারি, বা আলাদা আলাদা ভাবে বলতেও পারে যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি বলতে আপনি কি বোঝেন, বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলতে আমরা কি বুঝি। অথবা আপনাকে যদি বলা হয় যে ট্রেড থিওরিগুলি কি, তাহলে আমরা বলবো যে দুইটা থিওরি বিখ্যাত, অনেকগুলো ট্রেড থিওরি আছে এর মধ্যে, বাকি থিওরিগুলো আমরা আলাপ করলাম না, কারণ অত ডিটেলস আলাপ করতে গেলে বহু সময় লাগবে, সেই সময় আমরা পাবো না। আমাদের যে প্রশ্নগুলো মেইনলি হয় এর উপরে আমি আপনাদেরকে এই দুইটা থিওরির কথা বললাম। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল আমরা দেখাইছি যে ইফ এ কান্ট্রি ইজ স্কিলড মেকিং বোথ, মনে করেন যে চিজ অ্যান্ড চকলেট, একটা দেশ মনে করেন পনির উৎপাদন করে, চকলেট উৎপাদন করে, তার মধ্যে দেখা গেছে সে যদি
মনে করেন ইফ ইট টেক্স 1 hour of labor to produce 10 unit of cheese, 1 ঘন্টা শ্রমিকরা কাজ করে মনে করেন 10 ইউনিট চিজ উৎপাদন করতে পারে, আবার মনে করেন ওই একই সময়ে 20 ইউনিট চকলেট উৎপাদন করতে পারে, তাহলে সে চকলেটের উপরে দক্ষতা তার অনেক বেশি, তাহলে ওই দেশটার উচিত হবে সে শুধু চকলেট উৎপাদন করবে এবং চকলেট উৎপাদন করে সেটাকে রপ্তানি করবে, আর বাকি দেশ অন্যটা তার দেশে যেটা সে ভালো পারে সেটা সে করবে। এইভাবে তিনি দেখিয়েছেন। তো এটা হলো আপনার ট্রেড থিওরির মুদ্রা কথা। এরপরে বলা হয়েছে যে আন্তর্জাতিক পর্যায়ে আপনি প্রায় শুনবেন যে ট্রেড ব্যারিয়ার মানে যে যে জিনিস আপনার কোনো জিনিসকে প্রতিবন্ধকতা স্থাপন করে। ট্রেড ব্যারিয়ার কি? যে যেই জিনিস আন্তর্জাতিক ট্রেডকে স্লো করে বা বন্ধ করে দেয় বা স্তীমিত করে, এটাকে হলো ট্রেড ব্যারিয়ার। হ্যাঁ, ট্রেড ব্যারিয়ার রেফার টু এনি রেগুলেটরি অর পলিসি দ্যাট রেস্ট্রিক্ট ইন্টারন্যাশনাল ট্রেড, স্পেশালি এর মধ্যে আছে যে মেকানিজম গুলো, তার মধ্যে আছে ট্যারিফ, কোটা, লাইসেন্স, এটসেট্রা। এগুলি হলো ট্রেড ব্যারিয়ারের উপকরণ। আপনারা এই জিনিসগুলির নাম প্রায় শুনবেন, যে ট্যারিফ বসাচ্ছে, কোটা দিচ্ছে। বাংলাদেশের যেমন দেখেন গার্মেন্টস এর উপরে কোটা বিভিন্ন দেশে আছে, এই কোটা বা ট্যারিফ বা লাইসেন্স এগুলি হলো, বা এম্বার্গো দেয়, এগুলি হলো আপনার ট্রেডকে কন্ট্রোল করার জন্য একটা মেকানিজম। তাহলে বলা হয় যে হোয়াট আর দ্য মানে 3 মেজর টিপিক্যাল ব্যারিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড। অলরেডি আমরা 3টা নাম বললাম, এর মধ্যে ট্যারিফ। ট্যারিফ বলতে বোঝায় ট্যাক্স। কোন একটা দেশের ভিতরে কোনো মাল আসলে তার উপরে যদি ট্যাক্স ইম্পোজ করে, সেই ধরেন আমরা বাংলাদেশ থেকে যখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে মাল পাঠাই, সে মালগুলির উপরে তারা একটা ট্যাক্স বসায়। কোথাও ট্যাক্স বসায় না, তাহলে যদি না বসায় তাহলে সেখানে কোনো ট্যারিফ নাই, তাহলে সেখানে খুব সহজে আমরা পাঠাইতে পারি, আমরা বেশি লাভবান হতে পারি, কম দামে মাল দিতে পারি। আর সেখানে যদি ট্যারিফ বসায়, অর্থাৎ কোনো ট্যাক্স ওর উপরে তারা ইম্পোজ করে, এই ট্যাক্স রেটের উপর নির্ভর করবে আমার জিনিসের দাম কত। দাম বেশি হলে মাল বিক্রি হবে কম, কম হলে বেশি বিক্রি হয়, এটাই স্বাভাবিক। আমরা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা মাল রপ্তানি করতে পারি না বললেই চলে, কারণ আমাদের প্রায় প্রত্যেকটা মালের উপরে তারা এই ট্যারিফ বসায় রাখে, এই কারণে আমরা তাদের কাছে কম্পিটিটিভ প্রাইসে পারি না। তার মধ্যে আরেকটা ছিল কোটা। কোটা হলো যে কোন দেশ থেকে কতটুকু মাল আপনি পাঠাইতে পারবেন, এটা নির্ধারণ করে দেয়। হ্যাঁ, যে এই লিমিট করে দিচ্ছে যে বাংলাদেশ থেকে গার্মেন্টস আইটেম আমেরিকাতে কত পার্সেন্ট যাবে, অন্য একটা দেশ কত যাবে, এই যে এটা স্থির করে দেওয়া, এটাও একটা লিমিট করে দেওয়া হয়। দিস ইজ অলসো ব্যারিয়ার। আর তারপর আছে এম্বার্গো, নিষেধাজ্ঞা দেয় যে না, ওই দেশ থেকে এই মাল আনা যাবে না, এই মাল ওই দেশ থেকে আমরা নিব না। আমরা প্রায় দেখবেন যে বাংলাদেশ থেকে অনেক সময় যে মাছ যে সমস্ত দেশে যাইতো, 2-1বার দেখা গেছে মাছের মধ্যে আমাদের এরা বিভিন্ন রকমের কেমিক্যাল মিশাইছে, মাছের ভেতরে লোহা ঢুকাই দিচ্ছে, এগুলি পাওয়ার পরে ওরা এম্বার্গো দিচ্ছে না, তোমাদের দেশ থেকে আমরা মাছ কিনবো না। বা যখনই কোনো রকমের কমপ্লাই না করে, তখন তার উপরে এম্বার্গো দেয়, নিষেধাজ্ঞা দিয়ে দেয়, তখন আর এই মাল যেতে পারে না। এই 3টা হলো মূলত ট্রেড ব্যারিয়ারের উপকরণ, এগুলোর মাধ্যমে ট্রেড কে লিমিট করে দেয়। তো আপনাকে যদি বলা হয় হোয়াট আর দ্য ট্রেড ব্যারিয়ার, ব্যারিয়ার হলো যে সমস্ত প্রক্রিয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্য স্তীমিত হয় বা আপনার স্লো হয় অথবা বন্ধ হয়। এগুলোর ভিতরে আপনার 3টা উপকরণ মেইনলি আমরা দেখি আন্তর্জাতিক পর্যায়ে, ট্যারিফ, কোটা এবং এম্বার্গো। এগুলো কেন করা হয়? এগুলো আমরা ওয়াই ডাজ এ কান্ট্রি রেস্ট্রিক্ট দেয়ার ইন্টারন্যাশনাল ট্রেড, কেন রেস্ট্রিক্ট করে? উত্তরটা খুবই সহজ, আমরা সকলে অনুমান করতে পারি। যে আমরা অনেক সময় দেখি যে দেশের ভিতরে বহু জিনিস আসে, তৈরি হয়। সে ধরেন আমাদের দেশে এখন মনে করেন আলু উৎপাদন হয়, বা সিজনে মনে করেন পেঁয়াজও উৎপাদন হয়। কারণ বাংলাদেশের 1 কেজি পেঁয়াজের দাম যদি পড়ে 100 টাকা, আর ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আসে মনে করেন 60 টাকায়, তাহলে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবে এবং আমাদের দেশের পেঁয়াজগুলো বিক্রি হবে না, আমাদের দেশের চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। বাধ্য হয়ে সরকার এমন একটা পলিসি নেয়, যেমন একটা ট্যারিফ ওখানে বসাই দিল, যাতে করে কেউ ইম্পোর্ট করে আনলে তার দাম যাতে ওই 100 টাকার উপরে পড়ে, তাহলে সে আনার ব্যাপারে খুব একটা উৎসাহিত হবে না, তখন দেশের পেঁয়াজগুলো বিক্রি হবে। আবার যখন দেখা যাবে যে দেশে ঘাটতি দেখা দিচ্ছে, তখন সে হয়তো ট্যারিফটাকে কমাই দেবে। যেমন বর্তমানেও এই পেঁয়াজ সহ বেশ কিছু জিনিসের উপরে সরকার দাম বেশি হওয়ার কারণে এগুলোর উপরে তারা এই ট্যারিফ কমাই দিচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে ট্যারিফ উইথড্র করে নিচ্ছে, সদের এরা সহজে সস্তা দামে ঢুকতে পারে। তাহলে এই যে গভর্নমেন্টের এই পলিসি, যখন মনে করে যে না আমার ইন্টারনাল ডোমেস্টিক প্রোডাক্ট গুলোকে প্যাট্রোনাইজ করতে হবে, তখন ট্যারিফ বাড়িয়ে দেয়। আর যখন মনে করে যে না আমার ডোমেস্টিক আমাকে যথেষ্ট হচ্ছে না, আমার সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, তখন তারা ট্যারিফ কমাই দিয়া ইম্পোর্টকে উৎসাহিত করে। সো দিস আর দ্য রিজন যে আমরা কেন ট্যারিফ বসাই, ট্যারিফ বাড়াই, কেন কমাই, এটা হলো মূল কারণ। তারপর আছে হোয়াট ডু মিন বাই ফরেন এক্সচেঞ্জ মার্কেট। নেক্সট এইরকম একটা প্রশ্ন আছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলতে আমরা আসলে কি বুঝি। ফরেন এক্সচেঞ্জ মার্কেট
আপনারা সহজেই বুঝতে পারেন যে মার্কেট মানে হলো যেখানে কোনো জিনিসের কেনা বেচা হয়, ওই স্থানটাকে, সে স্থানটা ফিজিক্যাল কোনো স্থান হতে পারে, সেটা কোনো ভার্চুয়াল স্থানও হতে পারে। তো ফরেন এক্সচেঞ্জ বলতে আমরা যা বুঝি, মেইনলি আমরা বুঝি হলো ফরেন কারেন্সি। ফরেন এক্সচেঞ্জ হলো ফরেন কারেন্সি। ফরেন কারেন্সি বা এটাকে ফরেন এক্সচেঞ্জ মার্কেট বা ফরেক্স মার্কেটও বলা হয়, সংক্ষেপে এটাকে ফরেক্স মার্কেট বলে, যেখানে ফরেন কারেন্সি কেনা বেচা হয়, ডিলিং হয়, ওই মার্কেটটার নাম। তো বাস্তবিক পক্ষে আমাদের এই মার্কেটটা হলো একটা ভার্চুয়াল মার্কেট। এটা ফিজিক্যালি খুব কমই হয়, তার থেকে ভার্চুয়ালি অনেক বেশি হয়, এবং পৃথিবীর মধ্যে যত মার্কেট আছে তার মধ্যে সবচেয়ে লার্জেস্ট মার্কেটের নাম হলো এই ফরেক্স মার্কেট। কারণ সারা পৃথিবীতে এই ফরেন এক্সচেঞ্জের কেনা বেচা যে পরিমাণে হয়, যত কোটি কোটি টাকার প্রতিদিন ট্রেড হয়, অন্য কোনো কিছু এই পরিমাণে হয় না। সো ফরেন এক্সচেঞ্জ মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যাংকারদের জন্য। ইট ইজ দ্য মোস্ট লিকুইড অ্যামাং অল মার্কেট ইন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে যত রকমের মার্কেট আছে তার মধ্যে এটা হলো লিকুইড ফর্ম, অর্থাৎ পুরোটাই এখানে আপনার কারেন্সি। হ্যাঁ, বিভিন্ন রকমের কারেন্সির এখানে উপস্থিতি দেখা যায়। দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো সেন্ট্রাল লোকেশন ফর দ্য ফরেক্স মার্কেট। এখানে বাস্তবিক পক্ষে কোনো কোনো একটা মার্কেট ওই অর্থে দেখা যায় না। ইট ইজ এ ডিস্ট্রিবিউটেড ইলেকট্রনিক মার্কেট প্লেস। এটা বলতে আমি আগেই বলছিলাম যে এটা একটা ভার্চুয়াল মার্কেট। এখানে উইথ আপনার কি বলে, ইন ফাইন্যান্সিয়াল ফার্ম, সেন্ট্রাল ব্যাংকস অ্যান্ড ব্রোকারেজ হাউস 24/7, অর্থাৎ এটা দিন রাত 24 ঘন্টায়। আমাদের দেশে রাত, অন্য দেশের দিন, অর্থাৎ এটা 24 আওয়ার্স কিন্তু এই মার্কেটটা ওপেন থাকে, সব সময় কিন্তু এখানে কেনা বেচা হতে থাকে। হ্যাঁ, সব সময়টা কেনা বেচা হতে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যদি জায়গার নাম বলি, তার মধ্যে আছে নিউ ইয়র্ক, লন্ডন, সিডনি এবং টোকিও। এগুলো হলো পৃথিবীর উল্লেখযোগ্য প্লেস যেখানে সবচেয়ে বেশি পরিমাণে ফরেন এক্সচেঞ্জ ট্রেড হয়, হ্যাঁ, এই মার্কেটগুলোতে। সো আমরা যদি ফরেন এক্সচেঞ্জ মার্কেটের কথা আবারও বলি, যে এটা হলো বেসিক্যালি একটা ইলেকট্রনিক মার্কেট। এর অ্যাকচুয়াল কোনো ডেফিনেট কোনো জায়গা নাই, এবং এটার কোনো নির্দিষ্ট কোনো সময়ও নাই। 24 আওয়ার 7 দিনই মার্কেট চলে। এর মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলো আছে নিউ ইয়র্ক, লন্ডন, সিডনি, টোকিও। আচ্ছা, হোয়াট ইজ কারেন্সি কনভার্টিবিলিটি? এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ফরেন এক্সচেঞ্জের ভিতরে দেখে থাকি। কনভার্টিবিলিটি হলো অ্যাবল টু কনভার্ট কারেন্সি। কোনো একটা একটা কারেন্সি অন্য একটা কারেন্সিতে কনভার্ট করার তার যে যোগ্যতা, তার যে সক্ষমতা, সেটাকে বলা হয় কনভার্টিবিলিটি। হ্যাঁ, অ্যাবিলিটি টু কনভার্ট ওয়ান কারেন্সি ইন্টু অ্যানাদার কারেন্সি, দিস ইজ হলো কারেন্সি কনভার্টিবিলিটি। অর্থাৎ আমরা এটাকে এইভাবেই বলি যে কারেন্সি কনভার্টিবিলিটি রেফার্স টু হাউ লিকুইড a nation's currency is in terms of exchanging with other global currency। কোনো একটা দেশের কারেন্সি কত সহজে আপনি আরেকটা কারেন্সিতে রূপান্তর করতে পারেন। আপনি মনে করেন সারা পৃথিবীতে, সে ধরেন আপনি বাংলাদেশে টাকা পকেটে করে নিয়ে গেলেন, নিয়ে আপনি ইউরোপে কি সেই কারেন্সি গুলো সহজে কোনো একটা জায়গাতে বিক্রি করতে পারবেন? বা কোনো একটা দোকানদার কোনো ব্যক্তি নিবে না। আর তার কাছে এইটার খুব একটা আকর্ষণ নাই, চাহিদা নাই। কিন্তু আপনি ডলার নিয়ে সারা পৃথিবীতে যে কোনো জায়গার মধ্যে যান, সারা পৃথিবীর সমস্ত দেশগুলোর মধ্যে তার ডিমান্ড আছে। আপনি এটা এনি টাইম এটাকে আপনি ক্যাশ করতে পারবেন, ওটাতে মালামাল কিনতে পারবেন। আপনি ইউরোতে পারবেন, আপনি ইয়েনে পারবেন, তারপরে আপনার এরকম বহু মুদ্রা আছে যেগুলো আপনার পৃথিবীতে এগুলো ডিমান্ড আছে। তার মধ্যে সারা পৃথিবীর সবচেয়ে ডিমান্ডেবল হলো আপনার ডলার। ডলার হলো হাইস্ট লিকুইড কারেন্সি। সো এই যে একটা কারেন্সিকে অন্য কারেন্সিতে কনভার্ট করার যে তার সক্ষমতা, এই সক্ষমতাটার নামই হলো আপনার কারেন্সি কনভার্টিবিলিটি। কনভার্টিবিলিটি কারেন্সি ক্যান বি ইজিলি ট্রেডেড অন ফরেন মার্কেট। আমরা ইজিলি এটাকে আপনার পকেটেও যে বললাম যে ডলার থাকে, আপনি এখন নিয়ে যান আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জ হাউসে বা যে কোনো জায়গাতে, নিয়ে সাথে সাথে সে আপনার কিন্তু নিয়ে যাবে এবং ভালো রেটে আপনি বিক্রি করতে পারবেন। কনভার্টিবিলিটি কারেন্সি, দ্যাট ইজ ইউএস ডলার, ইউরো, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড, এই চারটা হলো বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই এর গ্রহণযোগ্যতা অনেক ব্যাপক। আমাদের এখানে আবার অন্যান্য কারেন্সি এত সহজে আপনার লিকুইড করা যায় না, যদিও আমাদের দেশে সৌদি রিয়াল সহ আরো মালয়েশিয়ান রিঙ্গিত এগুলো এগুলো ট্রেড হয়। বাট এই চারটা মুদ্রা হলো সবচেয়ে বেশি পরিমাণে হয়। আবার অন্যদিকে বলা হয় যে নন কনভার্টেবল কারেন্সি পৃথিবীতে আছে, যে কারেন্সিগুলো অন্য কোনো কারেন্সিতে ট্রেড করা যায় না, বিক্রি করা যায় না, এমন মুদ্রাকে বলে নন কনভার্টেবল কারেন্সি। এর মধ্যে যেমন আছে উত্তর কোরিয়ার, নর্থ কোরিয়ার ওন আছে, কিউবান পেসো আছে। এগুলো সারা পৃথিবীতে কোথাও আপনার এগুলো কেউ কিনবে না, কারণ এরা অন্যদের সাথে ওই লিঙ্ক আপটা নাই। এগুলো কিনলে এদের কেউ বিক্রি করতে পারবে না। এছাড়া এর বাইরেও আর অনেক কারেন্সি আছে যেগুলোর চাহিদা খুবই কম, খুবই কম। তো সেগুলোকে আমরা খুব কনভার্টেবল না, মানে খুবই কনভার্টেবল না, বা কোনোটা আছে একেবারেই কনভার্টেবল না। তিন ধরনের আছে, কোনোটা হাইলি কনভার্টেবল,
কোনটা আছে মাঝারি পর্যায়ে, আর কোনটা আছে একেবারেই কনভার্টেবল না। তিন ধরনের কারেন্সি আমরা কিন্তু দেখতে পাই। আমরা যদি বলি যে এই প্রশ্ন এরকম আসতে পারে বা বলতে পারে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ কারেন্সি কনভার্টিবিলিটি? কারেন্সি কনভার্টিবিলিটি হইলে বা কনভার্টেবল কারেন্সি হলে তার লাভ কি, তার কোনো সুবিধা আছে? হ্যাঁ, আছে। সুবিধা হলো যে ফুল কনভার্টেবল কারেন্সি ইজ হাইলি লিকুইড অ্যান্ড ভ্যারি ডিজায়ারেবল টু আদার কারেন্সি। আপনি জানেন যে এই যে সারা পৃথিবীতে ডলার সরি ঘোরাচ্ছে, তার কারণে তাদের কনভার্টিবিলিটির কারণে তারা সবসময় স্ট্রং পজিশনে থাকে। তার কারণ হলো তার কারেন্সিতে ইজিলি যে কোনো কিছু কেনা বেচা করতে পারে। আপনি বাংলাদেশি টাকায় আপনার পণ্য আপনি এক্সপোর্ট করতে পারবেন না কেউ, আপনি এটা দিয়ে করবেন না, বা আপনি ইম্পোর্টও করতে পারবেন না। সো আমার এই কারেন্সি দিয়ে আমি চাইলেও সবকিছু আমি করতে পারি না। তো এই জন্য কনভার্টিবল হলে সুবিধা হলো যে ওই কারেন্সি গুলো স্ট্রং থাকে, মার্কেটকে ডোমিনেট করে, সহজে তারা অন্যান্য দেশের সাথে ট্রেড করতে পারে। হ্যাভিং দিস কাইন্ড অফ আপনার কারেন্সি প্রমোট ট্রেডিং উইথ দ্য কান্ট্রি ইন কোশ্চেন এন্ড অলসো সার্ভ টু প্রমোট দ্য কান্ট্রিজ এক্সপোর্ট। এটা দেশের ইম্পোর্ট এক্সপোর্টের জন্য অনেক সুবিধা হয়, যে দেশের কারেন্সি যত কনভার্টেবল সেই দেশ ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে তারা ভালো পজিশনে থাকে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হলো, ডিসঅ্যাডভান্টেজও তারা আছে অ্যাডভান্টেজের পাশাপাশি, সেটা হলো কোনো দেশের কারেন্সি যত কনভার্টেবল হবে সম্ভাবনা থাকবে যে ওই কারেন্সি অন্য কোনো দেশে পাচার হয়ে যাওয়ার। অন্য কোনো দেশে পাচার হওয়া মানে এই দেশের রিজার্ভের উপরে তার একটা এফেক্ট পড়ে, একটা ইম্প্যাক্ট পড়ে, যদি সেখানে সাফিসিয়েন্ট পরিমাণে তার কন্ট্রোল বা তার ইয়ে না থাকে। তো এটা হলো একটা ডিসঅ্যাডভান্টেজের দিক। সো আমরা এইভাবে বলতে পারি যে তাইলে কারেন্সি কনভার্টিবিলিটির বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, পাশাপাশি তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বিভিন্ন ভাবে এই প্রশ্ন আসে, সেটা হলো ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট, সংক্ষেপে বিওটি বা বিওপি। ব্যালেন্স অফ ট্রেড হলো বিওটি বলে, আর ব্যালেন্স অফ পেমেন্ট হলো বিওপি। এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছরই এর উপরে কোনো না কোনো ফর্মে প্রশ্ন থাকেই। সো এটা আমাদের একটু ভালো করে জানা দরকার, বোঝা দরকার। প্রথমত হলো যে আমরা ব্যালেন্স অফ ট্রেড নিয়ে যদি কথা বলি, ব্যালেন্স অফ ট্রেডের সম্পর্ক হলো মূলত ইম্পোর্ট এবং এক্সপোর্টের সাথে। সারা পৃথিবীতে আমরা যেহেতু বললাম যে প্রত্যেকটা দেশ কিছু জিনিস ইম্পোর্ট করে, কিছু জিনিস এক্সপোর্ট করে। তাহলে একটা দেশ, ধরেন বাংলাদেশ, সারা পৃথিবীতে যে পরিমাণে এক্সপোর্ট করে তার টোটাল, আর সারা পৃথিবীতে বাংলাদেশ যে পরিমাণে ইম্পোর্ট করে তার টোটাল, এই দুইটার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটার নাম হলো ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড, ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ডিফারেন্স, টোটাল আমি সে ধরেন সারা সারা পৃথিবীতে সারা বছর আমি $1,00,000 সে আমি এক্সপোর্ট করি, আর মনে করেন যে আমি $1.5 লক্ষ ইম্পোর্ট করি, তাহলে আমি $50,000 আমি বেশি ইম্পোর্ট করলাম, অর্থাৎ আমার ব্যালেন্স অফ ট্রেডটা হলো নেগেটিভ, -$50,000। উল্টাটা যদি হতো, আমি $1.5 লক্ষ যদি সারা বছর টোটাল আমার পণ্য এক্সপোর্ট করতে পারতাম, আর আমি যদি $1,00,000 ইম্পোর্ট করতে পারতাম, তাহলে আমার $50,000 আমার আমার প্লাস হতো, আমার পজিটিভ হতো, আমার ট্রেড। দিস ইজ, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটার নাম আবার একটা নাম আছে, সুন্দর নাম, তাকে বলে ট্রেড ব্যালেন্স। ট্রেড ব্যালেন্স শুধু আলাদাভাবে এরকম প্রশ্ন হয়, হোয়াট ডু ইউ মিন বাই ট্রেড ব্যালেন্স? তো ট্রেড ব্যালেন্স বলতে বোঝায় হলো ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটার নাম হলো ট্রেড ব্যালেন্স। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি আমরা ইম্পোর্ট বেশি করি, এক্সপোর্ট কম করি, তাহলে আমার নেগেটিভ ব্যালেন্স। আমি যদি এক্সপোর্ট বেশি করি, ইম্পোর্ট কম করি, তাহলে আমার ট্রেড ব্যালেন্স হলো পজিটিভ বা সারপ্লাস ব্যালেন্স। এটা, এবং এটা আলটিমেটলি যে এফেক্ট করে হলো আমার ব্যালেন্সের উপরে, টোটাল যে দেশের যে রিজার্ভ আছে সেই রিজার্ভের উপরে এটা এফেক্ট করে। তাহলে দিস ইজ হলো ব্যালেন্স অফ ট্রেড, বিওটি। ইম্পোর্ট এবং এক্সপোর্ট, কি পরিমাণে সারা বছর ইম্পোর্ট করলাম, সারা বছর এক্সপোর্ট করলাম, তার যে নিট, যে ডিফারেন্স, এই ডিফারেন্সটার নাম হলো ব্যালেন্স অফ ট্রেড। তাহলে একটাকে আমরা বলছি ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড, যদি আমার পক্ষে থাকে, আমি বেশি এক্সপোর্ট করি, কম ইম্পোর্ট করি, এটাকে বলে ফেভারেবল বা পজিটিভ আমরা বললাম। আর যদি আমার মানে এক্সপোর্ট কম হয়, ইম্পোর্ট বেশি হয়, তাকে বলে আমরা আনফেভারেবল। আনফেভারেবল বা মাইনাস। আবার এমন হতে পারে যে পরিমাণে আমি ইম্পোর্ট করি সেই পরিমাণে আমি এক্সপোর্ট করি, সমান যদি থাকে, এটাকে বলে ইকুইলিব্রিয়াম ব্যালেন্স অফ ট্রেড, সমান সমান, সমান সমান। তাহলে তিনটা অবস্থা থাকতে পারে। তাহলে প্রথম কথা হলো যে ব্যালেন্স অফ ট্রেড কাকে বলি? ব্যালেন্স অফ ট্রেড আমরা বলি যে কোনো একটা দেশ সারা পৃথিবীর দেশগুলোর সাথে সে যে পরিমাণে এক বছরে ইম্পোর্ট বা এক্সপোর্ট করে, তার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা বলি যে এটা হলো ব্যালেন্স অফ ট্রেড, বা ট্রেড ডিফারেন্স অ্যামাউন্টটার নাম হলো ট্রেড ব্যালেন্স।
ইম্পোর্ট এক্সপোর্টের ডিফারেন্সের যে অ্যামাউন্টটা এটাকে বলে ট্রেড ব্যালেন্স, আর কাজটাকে আমরা বলি ব্যালেন্স অফ ট্রেড। হিসাবটাকে, এই হিসাবটা প্লাস হলে এটাকে বলি ফেভারেবল ট্রেড ব্যালেন্স, যদি মাইনাস হয় তাকে বলে আনফেভারেবল, দুটো যদি সমান থাকে তাহলে বলি ইকুইলিব্রিয়াম। সো এইটা হলো আমার ব্যালেন্স অফ ট্রেড। আর ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, ট্রেডটা হলো আরেকটু বড় কনসেপ্টে। দুইটা দেশ শুধুমাত্র ইম্পোর্ট আর এক্সপোর্টই করে না, এর বাইরেও সারা পৃথিবীর সাথে তার বিভিন্ন রকমের তার লেনদেন থাকে। সারা পৃথিবীর সাথে কোনো একটা দেশের এক বছরে বা একটা নির্দিষ্ট সময়ের যেই আপনার ট্রেড হয়, ট্রেডের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে আপনার অন্যান্য সেবা সামগ্রী, হ্যাঁ, যেমন আছে ইট ইজ নোন, কি বলে, ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ স্টেটমেন্ট। এটা হলো একটা লিখিত যে স্টেটমেন্ট আমরা পাই, that contains the transaction made by resident of a particular country with the rest of the world over a specific time period। নির্দিষ্ট সময়ে কোন একটা দেশ যে পরিমাণে পণ্য সামগ্রী, পণ্য সেবা, অন্যান্য যত রকমের আপনার লেনদেন হয় সারা পৃথিবীর দেশগুলোর সাথে, এই লেনদেনের যে রেকর্ডটা, যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টের নাম হলো ব্যালেন্স অফ পেমেন্ট। এই ব্যালেন্স অফ পেমেন্টের একটা অংশের নাম হলো ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড হলো ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্টের বাইরে যে আরো বহু রকমের লেনদেন হয় সারা পৃথিবীর সাথে, সমস্ত লেনদেনের রেকর্ডটার নাম হলো ব্যালেন্স অফ পেমেন্ট। হ্যাঁ, তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ব্যালেন্স অফ ট্রেড হলো একটা ক্ষুদ্র কনসেপ্ট যেখানে শুধু ইম্পোর্ট এক্সপোর্ট, আর এর বাইরে আরো যত কিছু আছে ইনক্লুডিং এক্সপোর্ট ইম্পোর্ট সহ একটা নির্দিষ্ট সময়ে সারা পৃথিবীতে কোনো একটা দেশ যে পরিমাণে লেনদেন করে এই লেনদেনের যে রেকর্ডটা মেনটেন করা হয়, সেই রেকর্ডটার নাম হলো ব্যালেন্স অফ পেমেন্ট। এই রেকর্ডটার নাম হলো ব্যালেন্স অফ পেমেন্ট। তাইলে আপনার এই ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে মূলত দুইটা হিসাব থাকে, এটাও আমাদেরকে জানতে হবে। আপনাদেরকে প্রশ্ন এভাবেও করতে পারে যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট, বা হোয়াট আর দ্য অ্যাকাউন্টস ইন এ ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে কি কি অ্যাকাউন্ট থাকে? মেইনলি দুইটা অ্যাকাউন্ট থাকে ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে। একটার নাম হলো কারেন্ট অ্যাকাউন্ট আর একটা নাম হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটা নাম কারেন্ট অ্যাকাউন্ট, একটা নাম ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে থাকে কি থাকে? কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে থাকে, মানে কারেন্ট অ্যাকাউন্ট রেকর্ডস অল ট্রানজেকশন ইনভলভিং গুডস, সার্ভিসেস, ইনভেস্টমেন্ট ইনকাম এন্ড কারেন্ট ট্রানজেকশন পেমেন্ট। অর্থাৎ এর ভেতরে, এই কারেন্ট অ্যাকাউন্টের ভেতরে থাকে হলো যত রকমের পণ্য বেচা কেনা হইতেছে তার রেকর্ডটা, কত টাকার পণ্য কিনলাম বিক্রি করলাম, কত টাকা সেবা আমার দেশ থেকে গেল আমার দেশে আসলো, কি পরিমাণে ইনভেস্টমেন্ট ইনকাম আমার দেশে আসলো, কি পরিমাণে ইনভেস্টমেন্ট আমাকে অন্য দেশে পাঠাই দিল, এবং কারেন্ট ট্রান্সফার পেমেন্ট যেগুলো আছে, নগদ যে সমস্ত অন্যান্য লেনদেন গুলো হয়, এগুলো যায় হলো আপনার কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে। কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে এই হিসাবগুলো রাখা হয়। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে যেটা রাখা হয়, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট শোজ দ্য নেট চেঞ্জ ইন ওনারশিপ অফ ফরেন অ্যাসেট অ্যান্ড ট্রানজেকশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ কোনো একটা দেশের নেট যে সম্পদ, টোটাল সম্পদের উপরে সারা বছর কি এফেক্ট করলো, আমার আগের বছরের কি সম্পদ আমার অন্যান্য দেশের সাথে ছিল, এবছর কি সেই সম্পদ কমলো না বাড়লো, এইটার হিসাবটা রাখা হলো ক্যাপিটালের মধ্যে। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের বাইরে আরো যে সমস্ত বিষয়গুলো আছে, পার্টিকুলারলি যে বিভিন্ন দেশের যে টোটাল ইনভেস্টমেন্ট গুলো আছে বা আদার যে সমস্ত ফ্যাক্টর গুলো কোন একটা দেশের যে অ্যাসেট গুলোকে এফেক্ট করে, সেগুলো হলো ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে যায়। আমরা যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, প্রশ্নটা এভাবেও হয় অন্যভাবে, যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে কোন কোন কম্পোনেন্ট আছে, কি কি ফ্যাক্টর ওর ভিতরে আছে? তাহলে ওর ভিতরে মেইনলি আমরা দেখি যে ফ্যাক্টর গুলো আছে, তার মধ্যে একটার নাম হলো ভিজিবল ট্রেড। চারটা কম্পোনেন্ট আছে কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে। একটার নাম হলো ভিজিবল ট্রেড। ভিজিবল ট্রেড বলতে দৃশ্যমান যে লেনদেন গুলো হয়, তার মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো হলো আমার ভিজিবল ট্রেড আছে। দেয়ার ইজ ট্রেড ডেফিসিট হয় ইম্পোর্ট আর হায়ার। আমরা আগে অলরেডি কথা বলেছি যে যদি আমার ইম্পোর্ট বেশি হয় আর এক্সপোর্ট কম হয়, তাহলে এটা হলো আমার ডেফিসিট হবে ট্রেডের মধ্যে, আমার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে মাইনাস ফিগার দাঁড়াবে। তারপরে আছে ইনভিজিবল ট্রেড, আছে ইনভিজিবল ট্রেডের ভিতরে আছে দিস ইজ দ্য নেট এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ সার্ভিস। আমার সেবা আছে, বেশ কিছু সেবার গুলির মধ্যে কি আছে, যেমন ধরো শিপিং লাইন, শিপিং, আমার দেশ যদি অন্য দেশের শিপিং কে বেশি ব্যবহার করি তাহলে আমার অনেক অনেক টাকা অন্য দেশকে পে করতে হবে। আর আমার দেশ যদি অনেক বেশি পরিমাণে পণ্য সামগ্রী বহন করতে পারে তাহলে আমি অনেক বেশি টাকাই উপার্জন করতে পারবো। কম টাকা যদি পে করি তাহলে আমার দেশের মধ্যে এটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। আইটি সেক্টরে
আমরা বেশি করে যদি পাঠাইতে পারি অন্য দেশে, ইনকাম বেশি করতে পারি, তাহলে আমার জন্য প্লাস। আমি যদি বেশি করে আনি তাহলে আমার জন্য মাইনাস। ব্যাংকিং অন্য দেশের উপরে যদি আমি বেশি নির্ভর করি তাহলে আমি মাইনাসে থাকবো। আমার দেশের সেবা যদি আমি বেশি দিতে পারি তাহলে আমি প্লাসে থাকবো। ইন্স্যুরেন্স সার্ভিস, তাহলে মেইনলি এই শিপিং, আইটি, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এগুলি হলো আপনার এই সার্ভিসের ভিতরে পড়ে, যেগুলোকে ইনভিজিবল আইটেম। কারেন্ট অ্যাকাউন্টের ইনভিজিবল আইটেম হলো এই সমস্ত বিষয়গুলো। ভিজিবলের ভিতরে আমরা বললাম মালামাল ইম্পোর্ট এক্সপোর্ট আছে ওর ভিতরে। ইনভিজিবলের ভিতরে আমার আছে শিপিং আছে, মানে অল টাইপ অফ ট্রান্সপোর্ট। শিপিং বলতে শুধু শিপিংটাই না, এখানে এয়ার আছে, আপনার রোড কানেকশনে যদি Sí. থাকে, ট্রেন কানেকশন যদি থাকে, সবই এর ভিতরে। ট্রান্সপোর্টটা ওর ভিতরে, ট্রান্সপোর্ট পেমেন্ট, আইটি আছে, ব্যাংকিং আছে, ইন্স্যুরেন্স আছে, এগুলো হলো ইনভিজিবল আমার যে আইটেম গুলো আছে কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে। 3 নম্বর যে আমার ফ্যাক্টরটা কারেন্ট অ্যাকাউন্টের, দ্যাট ইজ হলো ইউনিল্যাটারাল ট্রান্সফার টু অ্যান্ড ফ্রম অ্যাব্রড। এটা হলো একপক্ষীয় কিছু ট্রান্সফার হয়। আমরা বাকি যেগুলো দেখলাম সেগুলো আমার দেশ থেকে কিছু যায়, অন্য দেশ থেকে কিছু আসে, উভয় পক্ষের আসে। কিছু আছে ইউনিল্যাটারাল। ইউনিল্যাটারাল বলতে বোঝায় হলো যে সে ধরেন আমার দেশে যে এখন বন্যা হলো, Sí, বন্যার জন্য কোন দেশ থেকে মনে করেন আমাদেরকে সাহায্য দিল, তাহলে এর ভেতরে আছে গ্র্যান্ট আছে, সাহায্য। কিছু আছে লোন। আমার মনে করেন যে প্রতি বছর আমরা যখন জুনে আমাদের বাজেট পেশ করে, সেখানে দেখবেন একটা হেড থাকে বিশাল বড়, আমি অন্যান্য দেশ থেকে ঋণ নেব, ঋণ। হ্যাঁ, এই যে আমরা আইডিবির কাছ থেকে ঋণ চাচ্ছি, বা ধরেন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চাচ্ছি, আইএমএফ এর কাছে যাচ্ছি, বিভিন্ন ভাবে আমরা ঋণ নেই। তাহলে ঋণ, গ্র্যান্ট, আমরা অন্য কোনো দেশকে দিতে পারি। আমরা কিছুদিন আগে কিছু দেশের, আমরা পাকিস্তানে বন্যা হয়েছিল, সেখানে আমরা কিছু সাহায্য করেছি, বা অন্য দেশে আমরা করি, আমার দেশের মধ্যে অন্যরা করে। এগুলো হলো ইউনিল্যাটারাল ট্রান্সফার, একপক্ষীয়। এগুলো হয় আমি পাবো, নাহলে অন্য কাউকে দিব। এগুলো হলো 3 নম্বর কারেন্ট অ্যাকাউন্টের থার্ড কম্পোনেন্ট হলো এটা। চতুর্থ যে কম্পোনেন্ট সেটা হলো ইনকাম, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট। আমরা বিভিন্ন দেশে যে ইনভেস্টমেন্ট করি, এই ইনভেস্টমেন্ট থেকে আমরা আমরা পাই, কি বলে, আমরা ইনকাম পাই। তার উপর ইন্টারেস্ট আছে, তার উপর লাভ আছে। আমাদের দেশে যেমন যে বিভিন্ন দেশের যে আপনার কি বলে ডাইরেক্ট ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, হ্যাঁ, আমাদের দেশে আছে। শেয়ার সিকিউরিটিজ ইন, তারপর মিল কারখানা, এগুলির মধ্যে যেগুলোকে আমরা সবসময় উৎসাহিত করি যে তারা বেশি করে আমাদের দেশে এগুলো করুক। তাহলে এগুলো করলে, বা ব্যাংকের শেয়ার তারা কিনতেছে, মনে করেন এক সময় ইসলামী ব্যাংকের 70% শেয়ার ছিল ফরেনারদের। তাহলে বছর শেষে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হইতো, তারা তাদের শেয়ারের উপরে যে ইনকামটা পাইতো সেগুলো তারা নিয়ে যাইতো। একইভাবে আমার দেশের মনে করেন বিভিন্ন দেশের উপরে যদি ইনভেস্টমেন্ট থাকে, সেখান থেকে আমরা এই ইনকাম, ডিভিডেন্ড পাইতে পারি, আমরা ইন্টারেস্ট পাইতে পারি অন্য কোনো ফর্মে। তাই এটা হলো চতুর্থ নম্বরের খাত, যে পেমেন্ট, এক দেশ থেকে আরেক দেশ ইনভেস্টমেন্ট উপরে যে পেমেন্ট। এই 4টা কম্পোনেন্ট নিয়ে হলো আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয়। সো আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে আপনাকে বলতে হবে এর ভিতরে আছে ভিজিবল কম্পোনেন্ট আছে, ইনভিজিবল কম্পোনেন্ট আছে, ইউনিল্যাটারাল ট্রান্সফার আছে, এবং ইনকাম, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট। এই 4টা হলো আমার কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট। এই 4টা অ্যাকাউন্ট, এই 4টা জিনিস নিয়ে হলো আমার কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের কথা যদি বলা হয়, ক্যাপিটাল অ্যাকাউন্টের আছে হলো, মূলত ক্যাপিটাল অ্যাকাউন্টটা রাখা হয় এই কারণে যে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে যেই উদ্বৃত্ত হয় বা আপনার ডেফিসিট হয়, এই কারোর ইয়াটা বোধ হয় একটু মেহরবানি করে আপনারা আপনাদের ইয়াটাকে যদি আপনারা একটু অফ করে রাখেন, হ্যাঁ, আপনারা একটু মিউট করে থাকেন, তাহলে সুবিধা হবে। আপনাদের ঘরের কথা কিন্তু সকলে শুনে যাচ্ছে, এতে করে আপনাদের আপনাদের ইয়েগুলো লিকেজ হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো অন্যরা কিছুটা ডিস্টার্বও ফিল করে। সো আমি অনুরোধ করবো আপনারা মেহরবানি করে একটু একটু মিউট থাকেন, সুবিধা হবে। তাহলে আমরা সেকেন্ড বলতেছিলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্টের কম্পোনেন্ট গুলো। ক্যাপিটাল অ্যাকাউন্টের আমরা বলছি মূলত ক্যাপিটাল অ্যাকাউন্টের কাজ হলো, এটাকে বলতে পারেন একটা সাপোর্টিং অ্যাকাউন্ট। কারণ হলো কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে যে কম্পোনেন্ট গুলো দেখলেন, এগুলির যোগফল হয় টোটালটা প্লাস হবে, নাইলে মাইনাস হবে, ওটা সমান হবে না। কিন্তু একটা দেশের ভেতরে নিয়ম হলো যে এই যে ব্যালেন্স অফ পেমেন্ট, আমরা একটু পরেই বলবো যে ব্যালেন্স অফ পেমেন্ট একটা অ্যাকাউন্টিং সিস্টেম। অ্যাকাউন্টিং সিস্টেমে যেমন একদিকে ক্রেডিট থাকে, একদিকে ডেবিট থাকে, এবং সব সময় সমস্ত অ্যাকাউন্ট থাকে হলো ব্যালেন্স করা থাকে, ডেবিট সাইডে যা থাকবে ক্রেডিট সাইডে তা থাকবে। তো এই আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট একটা ডবল এন্ট্রি সিস্টেম, ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে আমার আমার খরচের খাতে থাকবে ডেবিট, আয়ের খাতে থাকবে ক্রেডিট। এই দুইটা জিনিস সমান হতে হবে। কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে কখনোই দুটো সমান হবে না, হয় আমার এক সাইড ক্রেডিট বেশি হবে, না ডেবিট বেশি হবে। সো এই যে বেশি আর কম, এটাকে সমান করার জন্য মূলত হলো আমার
এই ক্যাপিটাল অ্যাকাউন্টের অস্তিত্ব। এই ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে যদি সারপ্লাস হয় সেটাকে আমি এখানে ট্রান্সফার করি, আর যদি শর্টেজ থাকে তাহলে এখান থেকে আমি ওখানে ট্রান্সফার করি। এই যে ওটাকে ব্যালেন্স করার যে মেকানিজমটা, এটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে করা হয়। এর ভিতরে আছে কি আছে? এর ভিতরে আছে লোন অ্যান্ড বোরোয়িং। আমরা বললাম যে যখন আমার অ্যাকাউন্ট মেলে না, অর্থাৎ আমার দেশের যখন এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি হয়, তখন টাকা আমি কোথায় পাবো? অন্য দেশ থেকে ধার করি। হয় আমি আপনার কি বলে আমি অন্য দেশ থেকে আমি বড় করি, অথবা আমার এখানে যদি সারপ্লাস থাকে তাহলে অন্য দেশে আমি তাদেরকে ঋণ দেই, অথবা আমি ইনভেস্টমেন্ট অন্য দেশ থেকে ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমি আনি, অথবা আমরা ইনভেস্ট করি। মানে আপনারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন যে আমার কাছে যদি ফান্ড বেশি থাকে তাহলে হয় অন্য দেশকে আমি ঋণ দিব, অথবা আমি অন্য দেশে ইনভেস্ট করব। আর আমার দেশে যদি ডেফিসিট থাকে, এই ডেফিসিট মিট করার জন্য আমরা অন্য দেশ থেকে ইনভেস্টমেন্ট আনবো এবং ঋণ আনবো, আইনা এটাকে আমরা মিট করি। এই কারণে সব সময় দেখবেন আমাদের দেশ যেহেতু মোস্টলি আমরা ডেফিসিটে থাকি, এই কারণে সব সময় আমরা ফরেন ইনভেস্টমেন্ট এবং ফরেন আপনার কি বলে এই ঋণের উপরে আমরা নির্ভর করতে হয়। আমরা প্রচুর পরিমাণে ঋণ চাই। এখনো ঋণের জন্য আমাদের মাথা গরম, কারণ আমাদের কি বলে রিজার্ভ অনেক কমে যাচ্ছে। এটাকে মিট করতে হলে আমাকে হয় ঋণ নিতে হবে অথবা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিতে হবে। তাহলে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে মেইনলি থাকে হলো আপনার এই লোন অ্যাকাউন্ট, লোন মানে বোরোয়িং, অথবা অন্য কোনো দেশে লোন আনেন অথবা করেন দেন। আর একটা হলো যে আপনি ইনভেস্টমেন্ট করেন অথবা ইনভেস্টমেন্ট নেন অন্য দেশ থেকে। আর একটা এফেক্ট এখানে আছে, সেটা বলে চেঞ্জেস ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আমার ফরেন এক্সচেঞ্জে রিজার্ভের আমার যে রিজার্ভ অ্যাকাউন্টটা থাকে, এই রিজার্ভ অ্যাকাউন্টও ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা অংশ। আমি হয় এইটাকে মিট করার জন্য রিজার্ভ থেকে আমি ওখানে ট্রান্সফার করবো, তাহলে রিজার্ভ আমার কমে যাবে, অথবা ওখানে যদি বেশি থাকে সেটা আমি রিজার্ভে যদি ট্রান্সফার করি, তাহলেও মনে করেন যে আমার আলটিমেটলি এটা ব্যালেন্স হবে। সো এই তিনটা কম্পোনেন্ট হলো মূলত আপনার এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে থাকে। তো আমরা কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই দুটা হলো মূলত ব্যালেন্স অফ পেমেন্টের দুটা অ্যাকাউন্ট, এবং তার কম্পোনেন্ট গুলো আমরা কারেন্ট অ্যাকাউন্টে 4টা কম্পোনেন্ট দেখেছি এবং আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে 3টা কম্পোনেন্ট দেখেছি। তো আর আমরা আরেকটা কথা বলছি, যেটা যে আমরা বলছি যে দ্য ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট ফলোজ ডবল এন্ট্রি সিস্টেম, যে সবসময় এটা আপনার কি বলে এটা ডবল এন্ট্রি, ডেবিট সাইড থাকে, ক্রেডিট সাইড থাকে, এবং সব সময় এটা দুইটা সমান থাকে। এই কারণে আরেকটা কথা বলা হয়, আপনাদেরকে এরকম প্রশ্ন উঠতে পারে, যে বলা হয় যে ব্যালেন্স অফ পেমেন্ট আর অলওয়েজ ব্যালেন্সেস, ব্যালেন্স অফ পেমেন্ট ইজ অলওয়েজ ব্যালেন্সেস। এটা বলা হয় এই কারণে যে আপনাকে উত্তরে বলতে হবে যে যেহেতু ব্যালেন্স অফ পেমেন্টটা একটা ডবল এন্ট্রি সিস্টেম, এখানে ডেবিট আছে, ক্রেডিট আছে, এবং আমরা যে কোনো ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে ডেবিট এবং ক্রেডিট সমান আমাদেরকে করতে হয়। এখানেও আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে সব সময় আমাদের সমান রাখতে হয়, বিদায় বলা হয় যে ব্যালেন্স অফ পেমেন্ট আর অলওয়েজ ব্যালেন্সেস। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এর সাথে রিলেটেড যে বিষয়টা, সেটা হলো যে এই ব্যালেন্স অফ পেমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট, অথবা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট, বা হোয়াই ব্যালেন্স অফ পেমেন্ট আর ইম্পর্টেন্ট, কেন এটা গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এই জন্য, যেহেতু ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে কোনো একটা দেশের সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট সহ সারা পৃথিবীর সাথে আদান প্রদানের একটা রেকর্ড এখানে থাকে। সুতরাং এই রেকর্ড দেখে আমাদের দেশের ব্যবসায়ী বলেন, সরকার বলেন, সবাই তার যে বিভিন্ন পলিসিগুলো এগুলো ঠিক করে, এগুলো দেখে আমার দেশে কোন কোন পণ্য আমি এক্সপোর্ট করতে পারি, কি ইম্পোর্ট করা দরকার, আমার ব্যালেন্সের কি পজিশন, আমার যদি ব্যালেন্স খারাপ হয় তাহলে বেশি এক্সপোর্টকে দেশ প্রেফার করবে, আমার যদি সাফিসিয়েন্ট পরিমাণে রিজার্ভ থাকে তাহলে ইম্পোর্ট। তাহলে এই সমস্ত যে ব্যবসায়ীরা যে বিভিন্ন রকমের ডিসিশন গুলো নেয়, বা দেশের সরকার যে বিভিন্ন সিদ্ধান্তগুলো নেয়, এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য ব্যালেন্স অফ পেমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রেকর্ড যদি আমার সামনে না থাকে, তাহলে আমাদের যে মনে করেন এই যে বিভিন্ন সংস্থাগুলো সরকারের, এই মানে সংস্থাগুলো, প্লাস আমাদের বাৎসরিক যে মনিটারি পলিসি করে, ফিসক্যাল পলিসি করে, এই পলিসিগুলোর জন্য এই ব্যালেন্স অফ পেমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে বিভিন্ন সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের কাজ লাগে। এই যে বিজনেস ইউজ ব্যালেন্স অফ পেমেন্ট অ্যানালাইসিস দ্য মার্কেট পটেনশিয়াল অফ এ কান্ট্রি, স্পেশালি ইন দ্য শর্ট টার্ম। যে এক বছরের চিত্র দেখলে আপনি বুঝবেন যে আপনার দেশের মধ্যে কোন কোন মালগুলি আপনার প্রয়োজনে ইম্পোর্ট করতে পারেন বা এক্সপোর্ট করতে পারেন। ব্যবসায়ীরা এগুলো থেকে সিদ্ধান্ত নেয়। এ কান্ট্রি উইথ এ লার্জ ট্রেড deficit is not as like to import as much as country with a trade surplus. আমার দেশে যদি মনে করেন পর্যাপ্ত পরিমাণ ট্রেড সারপ্লাস থাকতো, হিউজ, আমার যদি ব্যালেন্স থাকতো, যখন ব্যালেন্স ছিল তখন ইম্পোর্টের উপর কোনো রেস্ট্রিকশন ছিল না। বর্তমানে আপনারা জানেন যে আমাদের
যে রিজার্ভের অবস্থা অত্যন্ত মাজুর সংকীর্ণ দেখে এখন কত রকমের আপনার ইম্পোর্টের উপরে এই রেস্ট্রিকশন করা হয়েছে। আমরা বলতেছি যে আমাদের লাক্সারিয়াস পণ্য এই সেই বহু পণ্য আমরা আর আনতে পারি না। আমরা প্রত্যেক ইম্পোর্টারের উপরে নানা রকমের আমরা রেস্ট্রিকশন দিচ্ছি, আমরা মুদ্রা দিতে পারছি না। এগুলো আমরা করি কারণ আমরা দেখতেছি যে আমার রিজার্ভের অবস্থা ভালো না। কিন্তু আমার রিজার্ভ অবস্থা যদি ভালো থাকতো, সমস্ত ব্যারিয়ার গুলো আমরা উঠাই দিতাম, প্রচুর পরিমাণে মাল ইম্পোর্ট হতো। সো এগুলো হলো আমার এই ব্যালেন্স অফ পেমেন্টের মানে ইম্প্যাক্ট এই ব্যবসার উপর এগুলো পড়ে। আমরা যদি বলি, এই কথাটা অলরেডি আমরা আগেই বলেছিলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রেড ব্যালেন্স। আমরা এটা একটা আলাদা প্রশ্ন হয়, এই জন্য আবারও কথাটা রিপিট করি যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হলো মূলত আপনার ট্রেড ব্যালেন্স, বা আমরা যদি বলি যে দ্য ট্রেড ব্যালেন্স ইজ দ্য নেট সাম অফ কান্ট্রিজ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ গুডস উইদাউট টেকিং ইনটু অ্যাকাউন্ট অল ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। অন্যান্য বিষয়গুলো, ইনভেস্টমেন্ট এবং আদার ফাইন্যান্সিয়াল কোম্পানি, এগুলোকে বিবেচনা না নিয়ে শুধুমাত্র ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ডিফারেন্স, এটাকে আমরা ট্রেড ব্যালেন্স বলি। কান্ট্রিজ ট্রেড ব্যালেন্স আমরা বলছি এটা পজিটিভ নেগেটিভ দুইটাই, ফেভারেবল আনফেভারেবল দুইটাই হতে পারে। নেক্সট আমাদের যে বিষয়টা, আজকে আমাদের এটাই শেষ আলোচনা বিষয়, তারপর আপনাদের প্রশ্ন আমি নিব। আমি একটু সময় হাতে নিয়েই করছি এই জন্য, যে কারণ আমি যেহেতু আপনাদেরকে সামনাসামনি দেখতে পাচ্ছি না, এই কারণে আমি ঠিক বুঝতেও পারছি না যে কে কতটুকু আপনারা রিসিভ করতে পারছেন কি পারলেন না। আমি চাই যে আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন আসবে, যেগুলোর উত্তর আমরা দিব, তাহলে আমি মনে করি যে আমরা সকলে লাভবান হব। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি, বলা হয় ইট ইজ কল্ড ফরেক্স রিজার্ভ অর এফএক্স রিজার্ভ, are cash and other reserve assets such as gold and silver held by a central bank or other monetary authority that are primarily available to balance of payment of the country, influence the foreign exchange rate of its currency, and to maintain confidence in financial market। অর্থাৎ কোনো একটা দেশের মূলত এটা কেন্দ্রীয় ব্যাংকের সাথে তার ক্যাশ, গোল্ড, সিলভার, ফরেন কারেন্সি এগুলো মিলে তার যেই মানে এটা তারা মেনটেন করে, অ্যাকাউন্টটা তারা মেনটেন করে, তার সাথে কি পরিমাণে এটা আছে, দ্যাট ইজ হলো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মাধ্যমে মূলত আমরা বুঝে থাকি একটি দেশের অন্যান্য দেশকে এক বছরে তার ইম্পোর্ট পেমেন্ট করার কতটুকু সক্ষমতা আছে। আমরা একসময় ধরেন যখন আমাদের এখানে 45-46 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, বলা হতো আমরা কয়েক বছরে যে ইম্পোর্ট করলে তার সমপরিমাণে। এবার বর্তমানে চিন্তা করে যে 3 মাসের একটা দেশের ভিতরে যদি মিনিমাম 3 মাসের সমপরিমাণে ইম্পোর্ট পেমেন্ট সেটেল করার মতো যদি সক্ষমতা না থাকে, ধরে নেওয়া হয় এই দেশ অলমোস্ট সেটা মানে ইয়েতে চলে যাচ্ছে, মানে তার কাছে একেবারেই মানে রিজার্ভ নাই, খুবই খুবই রুগ্ন অবস্থা এটা মনে করা হয়। সো সবসময় সরকার চেষ্টা করে তাকে একটা মিনিমাম ব্যালেন্স তার রিজার্ভে যাতে থাকে, এবং রিজার্ভ যত বেশি হবে আপনার মুদ্রার সক্ষমতা তত বেশি থাকবে, এক্সচেঞ্জ রেট তত আপনার ফেভারে থাকবে। আর রিজার্ভ যত কম হবে তখন আপনি অন্য মুদ্রা আনতে চাইবেন। আপনার মানে যে দেখেন আমাদের একসময় এই যখন এই চিত্রটা এরকম ছিল না, 40-42 যখন ছিল, তখন $1 ইকুইভ্যালেন্ট ছিল আমাদের 80-82 টাকা। এখন এটা কমে যাওয়ার কারণে সেটা চলে গেছে 120-25 টাকার মধ্যে। তার মানে আমরা কতটা দুর্বল হয়ে যাচ্ছি। এটা যদি আরো কমে আমরা আরো দুর্বল হয়ে পড়বো, কারণ আমার ফরেন রিজার্ভ বাড়ানোর জন্য আমরা যে কোনো অ্যামাউন্ট দিয়ে তখন কিনতে হবে, আমরা উইক হয়ে পড়বো। সো একটা দেশের ফরেন কারেন্সি রিজার্ভ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর ভেতরে মেইনলি আমরা দেখি যে এটা দেখার জন্য মূলত আমরা দেখি যে দেশের ভিতরে অন্যান্য যে কনভার্টেবল কারেন্সি গুলো আছে, সেই কারেন্সি গুলোর মাধ্যমে আপনার এটাকে মেজার করা হয়। আমাদের দেশে যেমন আমরা মেইনলি কি বলে ইউএস ডলার, যে 4টা মুদ্রার কথা বললাম, এই 4টা মুদ্রা দিয়ে আমরা আমাদের দেশের ফরেন কারেন্সি বা ফরেন রিজার্ভ গুলো আমরা দেখে থাকি। আমাদের আরেকটি বিষয়ের নাম হলো ইন্টারন্যাশনাল ব্যাংকিং। এটা আমাদের গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের আরেকটা অংশ। ইন্টারন্যাশনাল ব্যাংকিং বলতে আপনার বোঝে আমরা দেশের ভেতরে ব্যাংকিং করি, যে দেশের ইন্টারনাল যে সমস্ত ট্রেড পেমেন্ট গুলি করি, আমরা দেশের আমরা ডিপোজিট অ্যাকাউন্ট মেনটেন করি, আমরা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মেনটেন করি উইদিন দ্য কান্ট্রি, দ্যাট ইজ হলো আমার লোকাল ব্যাংকিং। আর ইন্টারন্যাশনাল ব্যাংক হলো আন্তর্জাতিক পর্যায়ে যখন আমার দেশের বাইরের অন্য কোনো দেশের মানুষ ডিপোজিট আমার এখানে মেনটেন করবে, বা অন্য কোনো আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যখন আমি ফাইন্যান্স করব, বিনিয়োগ করতে পারবো, যে ব্যাংকিং এর মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ব্যাংকিং। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ব্যাংকেরই অলমোস্ট লোকাল ব্যাংকিং এবং ইন্টারন্যাশনাল ব্যাংকিং দুইটা উইং এ থাকে, কারণ আমরা শুধুমাত্র লোকাল ব্যাংকিং এর মাধ্যমে আমরা ব্যাংক চালাতে পারি না বর্তমানকার
যুগে ইন্টারন্যাশনাল ব্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের, যে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য, আমরা শুরুতেই বলছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড সারা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো দেশ যেহেতু স্বয়ংসম্পূর্ণ না, সুতরাং তাকে কিছু মাল এক্সপোর্ট করতে, কিছু ইম্পোর্ট করতে, এবং এগুলো করার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ব্যাংকিং আপনাকে যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। সো এই যে আমরা যে ব্যাংকগুলো আমরা বলছি দ্যাট ব্যাংকস প্রোভাইড সার্ভিস সাচ এস অ্যাকসেপ্টিং ডিপোজিট, ইস্যুইং লোন ফেসিলিটি, পেমেন্ট এবং অফারিং ইনভেস্টমেন্ট প্রোডাক্ট টু কাস্টমার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর লোকজনের কাছে আমরা করতে পারি। দ্যাট ইজ হলো ইন্টারন্যাশনাল ব্যাংকিং। সো এই 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 ছিল মূলত আজকে আমাদের যেই মূল আলোচ্য বিষয়গুলো। এরপরে ছোট্ট একটা বিষয় দেওয়ার পরে আপনাদের প্রশ্ন আমি নিব। এর মধ্যে সম্ভাব্য যে প্রশ্নগুলো আমরা এই মডিউল এর থেকে আমরা দেখতে পাই বা যেগুলো ফ্রিকুয়েন্টলি আসে, এরকম গুলো প্রশ্নের মধ্যে হলো হোয়াট ইজ ট্রেড। আমি শুরুতেই ট্রেডের কথা বলছিলাম, ট্রেড কি বলা হচ্ছে, ডিফাইন ট্রেড থিওরিজ উইথ এক্সাম্পল, দুটা থিওরির কথা আমরা বলছিলাম। অ্যাবসলিউট অ্যাডভান্টেজ এবং কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরির কথা বলছি। লোকাল এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড, স্থানীয় ট্রেড কি, ইন্টারন্যাশনাল ট্রেড কি আমরা বলছি। হোয়াই ডাজ ইন্টারন্যাশনাল ট্রেড, কেন আন্তর্জাতিক বাণিজ্য হয়, ট্রেড ব্যারিয়ার গুলো কি, এটা আমরা বলছি। হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটাও আমরা আলোচনা করেছি। ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স অফ ট্রেড নিয়ে আমরা একাধিক আলোচনা করেছি। কম্পোনেন্ট অফ ক্যাপিটাল এন্ড কারেন্ট অ্যাকাউন্টস নিয়ে আমরা আলোচনা করেছি। কারেন্সি কনভার্টিবিলিটি নিয়ে আলোচনা করেছি, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ কারেন্সি কনভার্টিবিলিটি আমরা বলেছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কি, এটা আমরা আলোচনা করেছি। এর বাইরে এখান থেকে আর যে প্রশ্ন হয়, হাউ ইম্পর্টেন্ট আর দ্য ইনফ্লুয়েন্স অফ আর্নিং ফ্রম এক্সপোর্ট অফ রেডিমেড গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স ফ্রম ওভারসিজ বাংলাদেশ নেশন অন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট বাংলাদেশ। এটা খুবই রিলিভেন্ট প্রশ্ন এখনকার সময়ে। আমরা এই যে দেখেন প্রতিদিন এখন আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে যে আমাদের গার্মেন্টস গুলো আশুলিয়া, সাভারের বিভিন্ন জায়গাতে এগুলো বন্ধ হয়ে আছে, শ্রমিক অসন্তোষ নানা রকম এর কারণে। অর্থাৎ প্রতিটা দিন যাচ্ছে মানে আমরা এক্সপোর্টে পিছাচ্ছি। এক্সপোর্টে পিছানো মানে হলো আমি প্রতিদিন আমার যে পরিমাণে ফরেন কারেন্সি আসতো, এটা আমার রিজার্ভকে সমৃদ্ধ করতো। আর ফরেন এক্সচেঞ্জ আর্নিং না হলে আমি ইম্পোর্টও করতে পারবো না, অর্থাৎ আমার প্রয়োজন আমি অন্য দেশ থেকে মিটও করতে পারবো না। সুতরাং যত বেশি পরিমাণে আমরা এক্সপোর্ট করতে পারবো, আর বাংলাদেশে যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে রেডিমেড গার্মেন্টসটাই হয়, এখনো আমরা এর উপরেই বেশি নির্ভর করি। সুতরাং এটা আমাদের জাতীয় ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্য প্রশ্ন হলো, ফর সাম ইয়ার্স, আমরা কয়েক বছর ধরে দেখতেছি এর সাথে রিলেটেড, যে দ্য ব্যালেন্স অফ ট্রেড অফ বাংলাদেশ ইজ ডিক্লাইনিং কোয়াইট ফাস্ট, অত্যন্ত দ্রুত গতিতে কমতেছে। হোয়াট আর দ্য কজেস দ্যাট ক্যান অ্যাট্রিবিউট টু দিস ডিক্লাইনিং ট্রেড, হাউ দিস ট্রেন্ড ক্যান বি রিভার্স। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের একসময় ফরেন কারেন্সি রিজার্ভ ছিল 40, 42, 45, 48 পর্যন্ত আমরা উঠেছিল। সেটা এখন নামতে নামতে এখন এখন দেখতেছি অ্যারাউন্ড 20, অর্ধেকের চেয়ে কমে গেছে। তার মানে গত কয়েক বছরে বা কয়েক ওভার দ্য ইয়ার এটা খুবই দ্রুত দ্রুত ডিক্লাইন করেছে। এর পেছনে কি কারণ আপনাকে যদি বলে, তার কারণগুলো আমরা খুব সহজেই বলতে পারি। প্রথম কারণ হলো, দুইটা ফ্যাক্টরে আমাদেরকে মেইনলি এটার উপর এফেক্ট করে। একটা হলো আমার এক্সপোর্ট আর্নিং কমে গেছে ব্যাপকভাবে। আমাদের যে আগে রেডিমেড গার্মেন্টস সহ অন্যান্য বেশ কিছু পণ্য আমরা আগের মতো করে আর করতে পারছি না, এখান থেকে আমাদের আর্নিংস খুব কমে গেছে। সেকেন্ড হলো, গত সময়টাতে আমাদের রিজার্ভ, দ্যাট ইজ রেমিটেন্স। আপনারা জানেন যে বাংলাদেশের আর্নিং এর সবচেয়ে বড় খাত হলো দুইটা, একটা হলো রেডিমেড গার্মেন্টস আর একটা হলো আমাদের ফরেন রেমিটেন্স। আমাদের যে শ্রমিক ভাইয়েরা বা আমাদের যে সমস্ত ভাইয়েরা বিদেশে থাকে তারা যে টাকা পাঠায়, এই দুইটার কারণেই হলো আমার রিজার্ভটা বিল্ড আপ হয়, এটা বাড়ে বা কমে। তো গত সময়গুলোতে আমরা দেখেছি এক্সপোর্টও কমেছে, অন্যদিকে ফরেন এই রেমিটেন্সটাও কমেছে। তবে ইদানিং কিছুটা আশার আলো হলো এটা, যে গত এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি, গত মাসও এবং এই মাসের এই প্রথম সপ্তাহে আমরা দেখেছি যে আমাদের এই রেমিটেন্স ফ্লোটা তুলনামূলকভাবে আগে সারা বছরের চেয়ে এটা কিন্তু বেড়েছে। এটা হলো একটা ভালো দিক। কিন্তু মন্দ দিক হলো যে আমাদের এক্সপোর্ট অলমোস্ট একেবারেই মানে দ্রুত কমে যাচ্ছে। এবং গত কয়দিনে দেখলাম যে বাংলাদেশের প্রচুর অর্ডার ইন্ডিয়া বা আশপাশের দেশগুলো, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত দেশে চলে গেছে। এবং একবার অর্ডার চলে গেলে এই অর্ডার গুলোকে ব্যাক করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমাদের মূল কারণ হলো ডিক্লাইন করার পেছনে যে আমাদের এক্সপোর্ট কমে গেছে এবং ফরেন রেমিটেন্স কমে গেছিল। বাড়ানোর সুযোগ হলো কিভাবে আমরা এক্সপোর্ট বাড়াইতে পারি, এই বিষয় নিয়ে কাজ করতে হবে। যতগুলো জায়গাতে হাত দেওয়া দরকার সেই জায়গাতে দিতে পারি, এবং আমাদের ফরেন রেমিটেন্স বাড়ানোর জন্য আমাদের যারা শ্রমিক ভাই সহ বিদেশে যারা থাকে তাদেরকে আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। সো এটা ছিল আমার আজকের যে মূল আলোচনাটা, আমি একটু আলোচনা করলাম। এবার আপনারা মেহরবানি করে যিনি যিনি প্রশ্ন করবেন একজন একজন করে, যদি আপনারা একটু আপনারা
হাতটাকে একটু রেজ করেন, হ্যান্ড রেজ করেন, আমি দেখতে পাবো। তিনি যদি আনমিউট হয়ে আমাকে প্রশ্ন করেন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। কার কার প্রশ্ন আছে একটু প্লিজ আগে হাতগুলো একটু রেজ করেন, আমরা একে একে অনুমতি দেই। কার কার প্রশ্ন আছে একটু প্লিজ। সবাই একসাথে প্রশ্ন করলে আবার সকলে শুনতে পাবেন না, আমিও বুঝবো না। এই জন্য একে একে আনমিউট হয়ে আমাকে প্রশ্ন করবেন প্লিজ। মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম সম্ভবত আপনার বোধহয় প্রশ্ন আছে, আপনি একটু প্লিজ রফিকুল ইসলাম প্রশ্ন করেন, আমরা বাকিরা শুনি। আপনার পরিচয়টা একটু শুরুতে একটু দিয়ে নেন, তাহলে সকলে আপনাকে চিনবে, যেহেতু আমাদের লোক সংখ্যা খুব বেশি না, আমাদের অল্প। আপনি কোন ব্যাংকে আছেন, কোত্থেকে বলছেন প্লিজ? রফিকুল ইসলাম মোল্লা, আপনার পরিচয়টা জি, একটু প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আমি রফিকুল ইসলাম মোল্লা বলছিলাম। আমি ইসলামী ব্যাংকে আছি, লোকাল অফিসে। স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন না? স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ ফর প্রেজেন্টিং সাচ এন ইউনিক প্রেজেন্টেশন। আর হচ্ছে স্যার, কিছু স্পেসিফিক কোশ্চেন ছিল। জি একটা কোশ্চেন হচ্ছে যে লাস্টলি আপনি যে কথাটা বলেছেন যে আমাদের এই ফরেন কারেন্সি বা আর্নিংস এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দুইটা সেক্টর হচ্ছে, একটা হচ্ছে যে এক্সপোর্ট আর একটা হচ্ছে রেমিটেন্স। তো আলহামদুলিল্লাহ রাইট। রেমিটেন্স অলমোস্ট আমাদের ভালো আছে, খারাপ বলা যাবে না, মোটামুটি ভালো। কিন্তু এক্সপোর্টে ভেরি রিসেন্ট যে অস্থিরতাটা আমাদের আসছে, এটাকে ওভারকাম করার কোনো ওয়ে বা এই ক্ষেত্রে ব্যাংকারদের কি করণীয় আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই ক্ষেত্রে ব্যাংকারদের খুব বেশি কিছু করার আছে করার এটার সুযোগ খুব কম। কারণ হলো যে অস্থিরতা যে কারণে হচ্ছে, অস্থিরতা যদি জি, বন্ধ না করা যায়, আর অস্থিরতা বন্ধের ক্ষেত্রে তো ব্যাংকারের কোনো ভূমিকা নাই, এটা সরকারের ভূমিকা। এবং আমরা জি, সকলেই এটা বুঝি যে বর্তমানে মাত্র যেহেতু চেঞ্জ হয়েছে, বড় ধরনের চেঞ্জ হয়েছে সরকারের, সেই ক্ষেত্রে বহু রকমের দেশি এবং বিদেশি ষড়যন্ত্র এখানে কাজ করতেছে এই অস্থিরতার পেছনে। এটা বিষয়টা এমন না যে জি, শ্রমিকরা শুধুমাত্র তার দাবি দেওয়ার কারণে করতেছে, তাদেরকে ইন্ধন দিতেছে। তো এখন আমরা আশা করি যে স্যার। সরকার বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে তারা যা যা মেজার নেওয়ার, তারা সেই মেজারটা তারা নেবে, তাদের দিক থেকে এটা করবে। আর আমাদের ব্যাংকারদের ক্ষেত্রে করণীয় যেটা আমি বলবো, সেই ব্যাংকারদেরও কিছু করণীয় আছে। করণীয়টা হলো, আপনারা জানেন যে এই গার্মেন্টস সেক্টরে আমরা গত অলমোস্ট, আপনি যেহেতু ইসলামী ব্যাংকে আছেন আপনি জানেন, এবং আমি তো জি আরো স্যার। আগে থেকে আমি আমি মনে করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রথমত গার্মেন্টস কে ফাইন্যান্স করে, গার্মেন্টস গুলোকে প্যাট্রোনাইজ করে। এদেশে গার্মেন্টস কে ফ্লারিশ করার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ভূমিকাই সবচেয়ে বড়। এই দেশে সবচেয়ে বড় বড় সবচেয়ে বড়। গার্মেন্টস যতগুলো রাইট, আছে সবই ইসলামী রাইট ব্যাংকের স্যার। প্রায়। সেটা শুরু জি, হয়েছে ধরেন সেই 1900, আমরা বলবো 84-85 দিক থেকে এটা শুরু হয়েছিল। জি, তাহলে সেই 84-85 মনে করেন আজকে প্রায় 40 বছর একটা সেক্টর অলমোস্ট রাজত্ব করেছে। বিজনেস ইকোনমিক্স একটা কথা আছে, বিজনেস সাইকেল বলে একটা কথা আছে, যে সমস্ত ব্যবসারই একটা উত্থান এবং একটা পতন আছে। কোনো কিছুই আজীবন শুধু উপরের দিকে উঠবে না, সার্টেন পিরিয়ডে যাওয়ার পরে সে কিন্তু ডিক্লাইন করবে। এই জন্য জি, ইকোনমিস্টরা বা ব্যাংকাররা যে কাজটা করে, তারা সব সময়ই কিন্তু এই বিজনেস ট্রেন্ডটাকে তারা মাথায় রাখে, যে কোন কোন সেক্টরে আমি ফাইন্যান্স করব, কোন কোন সেক্টরটা এখনো গ্রোয়িং আছে, কোনটা বোম অবস্থার মধ্যে চলে গেছে, বোম হইলে এরপরে আর সেটা উপরে উঠবে না, সেটা কিন্তু পরে ডিক্লাইন করবে। আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু ফ্লারিশ করার আর স্কোপ নাই। এটা অলমোস্ট পিকের থেকে বরং বলতে পারেন যে এখন অনেকটা ডিক্লাইনিং এর দিকে। এই কারণে আমরা বহুদিন আগের থেকে, আজকে থেকে আমার ধারণা যে আমরা আরো 5-7 বছর আগেই ইন্টারনালি আমরা যখন আমাদের আমাদের যখন বিভিন্ন কনফারেন্স গুলো হয়েছে, আমাদের ম্যানেজার ভাইদেরকে আমরা সবসময় বলতাম যে আপনারা মেহরবানি করে নিউ কিছু অ্যাভিনিউ খোঁজেন, নতুন নতুন কিছু অ্যাভিনিউ। অ্যাভিনিউ গুলোর মধ্যে যেমন বাংলাদেশের জন্য মনে করেন আইটি সেক্টরটা একটা ভালো জি স্যার। সেক্টর। আইটি সেক্টরের মধ্যে এটা ইম্পর্টেন্ট ফ্লারিশ সেক্টর। করার অনেক সুযোগ আছে। এর বাইরেও আরো মনে করেন আর কোন কোন সেক্টরে এগুলো আমরা ফাইন্যান্স করলে যেগুলোতে অনেক অবারিত সুযোগ আছে, আমরা ব্যবসায়ীদেরকে সেই দিকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। কারণ যারা মনে করেন ব্যবসা করে, যার হাতে টাকা আছে, আপনি লক্ষ্য করবেন যে আমাদের শুধু একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন, তিনি পরবর্তী সময় দেখা গেলে আরো 5টা 7টা ইন্ডাস্ট্রি, 10টা 15টা ইন্ডাস্ট্রি তিনি কিন্তু করেছেন নানাবিধ দিকে, তার ব্যবসাকে ডাইভার্সিফাই করেছেন। তারাও বোঝে
যে এক বাস্কেটে ডিম রাখা মানে হলো ইটস ভেরি হাইলি রিস্কি। সো যত ডাইভার্সিফাই করবে তার জন্য তত সুবিধা। আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা নতুন নতুন অ্যাভিনিউ আমরাও তাদেরকে পরামর্শ দেব, এবং তারাও যদি নতুন কোনো প্রপোজাল নিয়ে আসে সেগুলো দেখে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো। অর্থাৎ আমাদের এই এক্সপোর্ট ফাইন্যান্সটাকে আমরা ডাইভার্সিফাই যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সেখানে আমাদের সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো ব্যাংকারদের কাজ হবে যে ব্যাংকাররা নতুন নতুন অ্যাভিনিউ খোঁজা এবং তাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা, পরামর্শ এবং ফাইন্যান্স দিয়ে সহযোগিতা করা। এটা হলো আমাদের কাজ। আর গভর্নমেন্টের কাজ হলো পরিবেশকে ঠিক রাখা, হ্যাঁ, এবং নতুন নতুন মার্কেট, বিশ্বের আর কোন কোন দেশে মার্কেট ক্রিয়েট করা যায় তারা সেখানে যোগাযোগ করবে। এটা হলো আমাদের দেশের সরকারের কাজ। নেক্সট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কার প্রশ্ন আছে প্লিজ? আর কার প্রশ্ন আছে? কে প্রশ্ন করবেন? একটু আনমিউট হয়ে মেহরবানি করে। লুৎফর রহমান সাহেব কিছু বলবেন? লুৎফর রহমান সাহেব। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন জি স্যার? হ্যাঁ আছি। আপনি কোথায় আছেন? জি, আমি ইসলামী ব্যাংক এই কমপ্লায়েন্সে আছি, মানে ওই এন্টি মানি লন্ডারিং ডিভিশন। ভেরি গুড, ভেরি গুড। স্যার আমি একটু লেটে জয়েন করছি। কোনো 3 নম্বর অসুবিধা নেই, প্রশ্ন, বলেন, আমরা মেকআপ স্যার, করবো ওই ইনশাআল্লাহ। হোয়াট বলেন। ইজ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটা যদি একটু রিভিউ করতেন ফের। ফরেন আমি একটু এক্সচেঞ্জ লেটে জয়েন করছি। মার্কেট বলতে আপনি নর্মালি আমরা মার্কেট বলতে বুঝি যে স্থানে কোনো পণ্য বা সেবার ক্রয় বিক্রয় হয়, যে স্থানে দ্রব্য বা সেবার ক্রয় বিক্রয় হয় সেই জায়গাটাকে বলি হলো মার্কেট। তো ফরেন এক্সচেঞ্জ বলতে আমরা বুঝি যে ফরেন কারেন্সির ট্রেড যেখানে হয়। আমরা বলছি ফরেন কারেন্সি ট্রেড ফিজিক্যালি হয়, ভার্চুয়ালি হয়, সবচেয়ে বেশি ভার্চুয়ালি হয়। কারণ হলো আমরা ফিজিক্যালি, ধরো আপনার ব্রাঞ্চে একজন ডলার কিনতে গেল, আপনি বিক্রি করলেন, মানি এক্সচেঞ্জের কাছে গেল, তিনি বিক্রি করলেন, তিনি কিনলেন, এটা ফিজিক্যাল। তো এর বাইরেও আমরা বলছি সারা পৃথিবীতে 30 দিন 24 ঘন্টা এই মার্কেটটা ওপেন থাকে। কারণ হলো আমাদের দেশে শুক্র শনিবার দিন বন্ধ, পৃথিবীর অন্যান্য জায়গাতে খোলা আছে। আবার আমার দেশে সকাল, অন্যদিকে বিকাল, অন্যদিকে রাত, আমার দেশে সকাল, অর্থাৎ 24 ঘন্টা এটা চলে। এবং এটা মেইনলি যে আমরা যে ট্রেড গুলি করি ফরেন কারেন্সির অন্যান্য দেশের সাথে, সেগুলো কিভাবে করি? আমরা ভার্চুয়ালি করি, আমরা পার্টিকুলার একটা প্লেসে করি না। এই ভার্চুয়াল প্লেসের মধ্যে এগুলো হয়। তার মধ্যে আমরা বলছি উল্লেখযোগ্য যে জায়গাগুলোর মধ্যে আমরা নিউ ইয়র্কের কথা বলছি, টোকিওর কথা আমরা বলছি, আমরা অস্ট্রেলিয়ার সিডনির কথা বলছি, আমরা লন্ডনে। ইউকের কথা বল, লন্ডনে আছে। এগুলো হলো উল্লেখযোগ্য মার্কেট ফরেন এক্সচেঞ্জের। আচ্ছা, নেক্সট। জি জি, থ্যাংক ইউ। কে বলবেন এরপরে? নেক্সট। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু নামটা, পরিচয়টা একটু প্লিজ বলেন। স্যার। একটা বিষয়, ব্যালেন্স ইব্রাহিম অফ খলিল। পেমেন্টের ক্ষেত্রে। ইব্রাহিম খলিল। স্যার, হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনার ব্যালেন্স, পরিচয়টা একটু বলেন। আপনি কোথায় আছেন, কোন ব্যাংকে? আমি অগ্রণী ব্যাংকে আছি, রংপুরে অগ্রণী ব্যাংক, স্যার। রংপুরে। ভেরি গুড। হ্যাঁ আপনার প্রশ্ন বলেন। ক্যাপিটাল অ্যাকাউন্ট সম্বন্ধে একটু আর কি আমার একটু ধারণাটা দিলে আমি। আমরা কারেন্ট বলছিলাম অ্যাকাউন্ট, যে, হ্যাঁ আমরা বলছি যে ব্যালেন্স অফ অ্যাকাউন্ট আমরা একটা দেশের ভেতরে সারা পৃথিবীর সাথে সারা বছর বা একটা নির্দিষ্ট সময় ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে মনে রাখতে হবে নির্দিষ্ট একটা সময়কে কনসিডার করা হয়। যে এই সময়ের ভিতরে, ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, মার্চ থেকে এই পর্যন্ত, একটা সার্টেন পিরিয়ডের যেই ট্রানজেকশনের যে রেকর্ড, এই রেকর্ডটার নাম হলো, স্টেটমেন্টের নাম হলো ব্যালেন্স অফ পেমেন্ট। আমরাও যদি মনে করেন ব্যাংকের, ধরেন একজনের একটা আমরা ট্রানজেকশনের একটা রেকর্ড দিলাম 1 মাসের, এর ভিতরে তার ডেবিট ক্রেডিট গুলি পাওয়া গেল। তো আমরা দেশের ভিতরে ট্রানজেকশন হয়, আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান বহু রকমের ট্রানজেকশন হয়। এই সমস্ত ট্রানজেকশনের যে রেকর্ডটা মেনটেন করা হয়, এই রেকর্ডটার নাম হলো আপনার মানে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে আমরা বলছি দুইটা অ্যাকাউন্ট থাকে, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে থাকে মূলত দৃশ্যমান যে সমস্ত আপনার ট্রানজেকশন গুলো হয়, দৃশ্যমান ট্রানজেকশন গুলো হয়, অদৃশ্যমান ট্রানজেকশন হয়, ইউনিল্যাটারাল ট্রান্সফার হয়, এবং বিভিন্ন দেশের যে আয় অর্থাৎ ইনভেস্টমেন্টের যে ইনভেস্টমেন্টের উপরে সুদ অথবা প্রফিট, এরা আদান প্রদান। এই চারটা হলো আপনার কারেন্ট অ্যাকাউন্ট। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে আমরা বলছি যে এই যে কারেন্ট অ্যাকাউন্টের ভেতরে যে লেনদেনগুলি হয়, এই লেনদেনগুলির রেকর্ড হবে একটা দেশের জন্য প্লাস অথবা মাইনাস। এই যে প্লাস বা মাইনাস, যদি প্লাস হয় তাহলে সে যে কাজটা করে, দুইটা কাজ করতে পারে। সে আইদার অন্য কোনো দেশে সেটা ইনভেস্ট করবে, অথবা অন্য কোনো দেশকে লোন দেবে, অথবা আপনার রিজার্ভের ভিতরে সে শিফট করবে। তাহলে তিনটা পদ্ধতি আছে আপনার অ্যাক্সেস হোক বা শর্ট হোক, এটাকে মেকআপ করার জন্য যে অ্যাকাউন্ট গুলো আমরা কাজে লাগাই, সেই অ্যাকাউন্টের নামই হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আছে, ওই যে বললাম যে আপনি লোন নিতে পারেন,
আপনি ইনভেস্টমেন্ট নিতে পারেন অথবা আপনি রিজার্ভের উপরে হাত দিতে পারেন। রিজার্ভ অন্য কোথাও লোনও পাইলেন না, কেউ আপনাকে ধারও বা আপনাকে আপনার দেশে ইনভেস্টও করলো না, তাইলে আপনি ওই টাকাটা কিভাবে মিট করবেন হলো আপনার রিজার্ভ থেকে নিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে, কারণ আপনি ওই অ্যাকাউন্টটাকে ব্যালেন্স রাখতে হবে, দুই পক্ষকে সমান রাখতে হবে। হ্যাঁ, আমরা বলছিলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট ইজ অলওয়েজ ব্যালেন্সেস, কারণ ডেবিট ক্রেডিট যে কোনো অ্যাকাউন্ট থাকবে সমান। তাহলে সমান হতে হলে আইদার অ্যাক্সেস অ্যামাউন্টকে অন্য দিকে শিফট করতে হবে, অথবা শর্ট থাকলে সেটা অন্য কোনো জায়গা থেকে মেক আপ করতে হবে। তাহলে যে মেকআপ যে অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মেকআপ করি অথবা ওখান থেকে ট্রান্সফার করি, সেই অ্যাকাউন্টের নাম হলো আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে তিনটা কম্পোনেন্ট আমরা বলছি, ওর ভিতরে অন্য কোনো দেশ থেকে আমরা ইনভেস্ট করি, অথবা অন্য কোনো দেশ থেকে ধার করি, অথবা আমরা আমাদের রিজার্ভ থেকে নেই, অথবা রিজার্ভে এটা শিফট। কথা কি ক্লিয়ার কিনা? ধন্যবাদ স্যার। হ্যাঁ, নেক্সট কার প্রশ্ন আছে? নেক্সট। স্যার, মোহাম্মদ আলী, ইসলামী ব্যাংক। মোহাম্মদ আলী, ইসলামী ব্যাংক। কোন ব্রাঞ্চ বা কোথায় আছেন? বগুড়া শিবগঞ্জ, বগুড়া Very জেলা good. শিবগঞ্জ পীরব বাজার উপশাখার ইনচার্জ। ভেরি গুড। তো মোহাম্মদ আলী বলেন, স্যার, ভালো আপনার আছেন? আপনার হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনার কি প্রশ্ন? প্রশ্ন হলো স্যার, একটা ক্লাস নিয়ে আমরা যখন ক্লাসগুলো করি শুক্রবার শনিবার সাধারণত দেখা যায় একটু ব্যস্ত দিন থাকে, তো ক্লাসের সময় অনেক সময় একটু রেকর্ড রিকোয়েস্ট পাঠাই আমরা। রেকর্ড রিকোয়েস্টটা থাকলে আমরা পরবর্তীতে ক্লাসটা আবার ফুল ক্লাসটা আমরা ভিডিও বা রেকর্ডটা আমরা পুরো আবার শুনে নিতে পারবো, তার একটু সুবিধা হয়েছে স্যার। যেমন একটা এখান থেকে রেকর্ড রিকোয়েস্ট পাঠালে স্যার যদি ওখান থেকে আপনি একসেপ্ট করেন, হোস্ট যদি এটাকে একসেপ্ট করে নেয়, তাহলে পরবর্তীতে হয়তো বিজি থাকলে আমরা একটা ক্লাসটাকে আবার নতুন করে রিপ্লাই করে শুনে নিতে পারবো, কোনো জিনিস হয়তো ভুলে গেলাম। আমি আমাদের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করতেছি, স্যার, ওনারা নিশ্চয়ই আপনাদেরকে রেকর্ড দেওয়া হবে, আপনাদের ইমেইলে রেকর্ড পাঠানো হবে। আপনাদের ইমেইল আচ্ছা আচ্ছা আছে, সেই ইমেইলে পাঠিয়ে দেবো। আগামী আপনারা 1-2 রেকর্ড ঘন্টার মধ্যে পাবেন এবং আপনারা এই লেকচার সিনপসিস গুলো পাবেন, দুইটাই পাবেন। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনারা পড়লেও আপনার লেখাগুলো পড়লে বুঝবেন এবং শুনলে আরো ভালো হবে। আপনার রেকর্ড, অডিও, ভিডিও মানে দুইটাই আপনারা পাবেন। হ্যাঁ, আপনারা এই যে আমার স্লাইড গুলি যেটা আমি দেখাইলাম, এই স্লাইড গুলো আপনারা পাবেন এবং আপনারা আমার কথাগুলো রেকর্ডও পাবেন। মিজানকে ধন্যবাদ যে উনি এগুলো আপনাদেরকে সরবরাহ করে। সো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই বিষয়ে। আপনারা একটু সময় দিলেই আপনারা এই ক্লাসগুলোকে আবার রিক্যাপচার করতে পারবেন। স্যার, আরেকটু স্যার, এই ভিজিবল বলেন। ইনভিজিবল যে ট্রানজেকশন যেটা স্যার, হুম। যেটা ভিজিবল ট্রানজেকশন বলতে আমাদের মানে এক আমাদের দেশের যে সাথে আরেক দেশের। হ্যাঁ, আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট গুলো করি এগুলো হলো ভিজিবল। আবার মনে জি করেন স্যার। আমি বললাম এই যে আমরা মনে করেন যে ট্রান্সপোর্ট পেমেন্ট করি বা ইন্স্যুরেন্স পেমেন্ট করি, জি তারপরে স্যার। মনে করেন এই সমস্ত যে আইটির জন্য যে পেমেন্ট গুলো আমরা করি, এগুলো হলো ইনভিজিবল, এগুলো আমরা দেখি না। এগুলো ট্রানজেকশন গুলো হচ্ছে কিন্তু চোখে পড়ে না, মালামালের মতো না। মান- 100টা গাড়ি ইম্পোর্ট করলাম দেখা যাচ্ছে, 100 টন চাল ইম্পোর্ট করলাম দেখা যাচ্ছে, 50 বস্তা পাট পাঠাইলাম এটা দেখা যাচ্ছে, কিন্তু মানে আপনার এই যে লিকুইড মানি যেটা দিচ্ছি, রাইট, যেটা লিকুইড যাচ্ছে সেটা হচ্ছে ইনভিজিবল। রাইট, যেটা মানে দেখা যাচ্ছে না। আমরা আইটেম গুলো অলরেডি বলছি, ইন্স্যুরেন্স আছে, এর ভিতরে ট্রান্সপোর্ট আছে। হ্যাঁ, এই সমস্ত আইটেম গুলো হলো ইনভিজিবল। আপনারা স্লাইড গুলি পড়লে ওর ভিতরে আছে, আমি এগুলো উল্লেখ করেছি। হ্যাঁ, একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। নেক্সট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর কার আছে? আর কে প্রশ্ন করবেন? আপনাদের কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব, বাট শেষ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, দুইটা অনুরোধ। এক নম্বর হলো যে এই রেকর্ড এবং সিনপসিস আপনারা পাবেন, মেহেরবানি করে আপনার একটু সময় দিতে হবে। আপনারা সময় দিলে যে জিনিসটা হবে, আপনারা এই সপ্তাহ যদি পড়েন, আগামী শুক্রবার দিন আবার 8টায় আমরা কিন্তু আপনাদের সাথে আবার দেখা হবে। সেদিন আমরা মডিউল বি নিয়ে আলোচনা করব। তুলনামূলকভাবে মডিউল বিটা একটু বড় চ্যাপ্টার, সেদিন আমরা একটু বেশি করে আলোচনা করতে হবে। মেন্টালি আপনারা একটু প্রিপেয়ার থাকবেন, সেই জন্য যে একটু সময় বেশি দিতে হবে। এবং আপনাদের আজকের উপরে যদি কোনো আলোচনা থাকে, আবার আপনাদেরকে আমি ফ্রি ডিসকাশনের সুযোগ দেবো। যেহেতু রাত্রে আমাদের আলোচনা, আমার ধারণা মিজানের খুব অসুবিধার সময় আছে কিনা আমি জানি না। যদি সময়ের অসুবিধা না থাকে, আমি আপনাদেরকে টাইম দিতে পারবো। আমি চাই যে আপনারা এখানে যারাই আছেন, এবং সময় যেহেতু খুব বেশি সংখ্যক না, আমি বিশ্বাস করি যে আপনারা এখান থেকে প্রত্যেকেই যাতে আপনারা কিছু নিয়ে যেতে পারেন, অর্থাৎ প্রত্যেকেই যাতে এই 20 জনই যাতে পরীক্ষায় পাশ করেন ভালো মার্কস নিয়ে, সেটা আমি আশা করি। সো আমরা পারস্পরিক আলোচনা করব, কোথাও কোনো গ্যাপ থাকলে সেগুলো আমরা ডিসকাস করব।
তা আমরা তাহলে আজকের মতো তাহলে আমরা শেষ করি এখানে। ওকে স্যার। স্যার মিজান, ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী শুক্রবার দিন আবার রাত 8টায়, আগামী শুক্রবার দিন রাত 8টায়, ঠিক আছে মিজান? জি স্যার, আপনি যদি শিডিউল চেঞ্জ না করেন তাহলে এটা। হ্যাঁ হ্যাঁ, আপাতত আমরা রাখি, আল্লাহ না করুক যদি কোনো জরুরি হলে তো ভিন্ন কথা, বাট আপাতত আমরা সেটাই ঠিক রাখছি আর কি। আগামী শুক্রবার দিন রাত 8টায় ইনশাল্লাহ আমরা আবার একত্রিত হবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার 1 মিনিট, হুম। মানে আমাদের ইনস্ট্যান্ট কোনো সমস্যা, যেমন আমরা তো এখন ক্লাস ভিত্তিক, যদি আমাদের যেহেতু টাইমটা শর্ট, হ্যাঁ, আমাদের যদি কোনো ক্লাস ভিত্তিক কোনো টপিকস কোনো কারো কাছে শেয়ার করার মতো কোনো অপশন থাকতো, যে না হয়তো ক্লাসের বাইরে হয়তো 2-1 মিনিট বা 5 মিনিট একটা, যে আমি একটা তথ্য আপনার কাছে জানতে চাচ্ছিলাম, জানার কোনো পদ্ধতি কি আমরা ইয়ে করতে পারবো কিনা, যে এখন যেহেতু আমাদের টাইমটা অনেক শর্ট, যেমন নভেম্বরে মূল পরীক্ষাটা, একটা বিষয় আমার হঠাৎ করে মনে হলো, বাট ক্লাসের বাইরে এটা তো আর 1 সপ্তাহ অপেক্ষা করাটা অনেক সময় শিডিউল ইয়া থাকে, এতটুকু মানে সাপোর্ট দেওয়া যাবে কিনা, এটা আমার আমি মাধ্যমে আমি আমি আমার পক্ষ জানতে থেকে চাই। আমি বলি, আপনি ভালো করেছেন, আমি এখানে ইয়েটা উল্লেখ করা নাই। আপনি একটু যদি কষ্ট করে, আমার মেইল হলো rokon, rokon62@gmail.com, এটা হলো আমার মেইল। আর আমার ফোন নাম্বার হলো 01755541745, 01755541745। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যদি আমাকে কল করেন, হ্যাঁ, আপনারা দীর্ঘ সময় ধরে কথা বলতে পারবেন। হ্যাঁ, আর মেইলে যদি কোশ্চেন পাঠান, আশা করি আমি আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আপনারা মেইল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে পারেন, 01755541745। স্যার আর মেইল হলো rokon, সো আমি মনে করি আপনারা যার যার আরো কোনো প্রবলেম, যে কোনো বিষয় নিয়ে আপনারা আমার আর সাথে আলাপ করতে পারেন। আর আর ও কে মিজান ভাইকে বলছি, মিজান ভাই গ্রুপে স্যারের মেলটা দিয়ে দিন। আর এটা হচ্ছে যে আপনাদের যে এই সাবজেক্টের গ্রুপ করা হবে, সেই গ্রুপে স্যার থাকবে, আপনি সরাসরি গ্রুপেই সরাসরি সরাসরি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তারপরেও গ্রুপটা ক্রিয়েট করে ওখানে স্যারের নাম্বার আমি দিয়ে দেবো। ঠিক আছে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।